আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয় ভিত্তিক আজকে ফিলোসফি লেকচার 5। আর আমি সঙ্গে আছি মোহাম্মদ শাহাদুরুজ্জামান, লেকচার ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। আজকে মূলত আমরা লেকচার 5 এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এর প্রত্যেকটি বিষয়ই বেশ গুরুত্বপূর্ণ। এর মধ্যে আছে মেজর ট্রেন্ডস ইন কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি, বলতে সমকালীন যে পাশ্চাত্য দর্শন, এর যে নতুন নতুন কিছু ধারার সৃষ্টি হয়, হ্যাঁ, বিশেষ করে হেগেলের পরে 1831-এর পরে হেগেল যখন মারা যান, হেগেলোত্তর যে দর্শন আমরা বলি, সেই সমকালীন দর্শনে আমরা দেখতে পাই অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজম, লজিক্যাল পজিটিভিজম, প্রাগমেটিজম, নিউ আইডিয়ালিজম, নিউ রিয়ালিজম, ইনস্টিটিউশনালিজম, অ্যানালিটিক্যাল ইন্টুইশনিজম, অ্যানালিটিক্যাল ফিলোসফি এবং গুরুত্বপূর্ণ দার্শনিক বলতে এই যে ফিলোসফিক্যাল থট গুলো আছে, ধারাগুলো আছে, এই ধারার যারা দার্শনিক বিন্দু আছেন এনারাও বেশ গুরুত্বপূর্ণ এবং এনাদের লেখা বিভিন্ন গ্রন্থগুলো, এই গ্রন্থগুলোর নাম আমাদের মনে রাখাটাও গুরুত্বপূর্ণ, তাই আমরা সেগুলো আলোচনা করব। আমি চেষ্টা করেছি আজকের এই লেকচার পিডিএফ এর মাধ্যমে এই যে ফিলোসফিক্যাল যে ধারাগুলো আছে এগুলোর মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে উঠিয়ে আনার। এরপরেও যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে আমি এর যে সোর্স গুলো আছে এগুলো লেকচারের একদম শেষে আপনারা পেয়ে যাবেন। সেখানে যদি আপনারা চান সেখান থেকে সোর্স গুলো থেকে আরো বিস্তারিত জেনে নিতে পারেন। তো আমরা আজকে আমাদের মূল আলোচনায় শুরু করব। তো অস্তিত্ববাদ মূলত কি? আসলে অস্তিত্ববাদী এই যে ফিলোসফিক্যাল যে থটটা, এই যে ধারাটা, এটা কখন শুরু হয়? মূলত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, পরপর দুইটা বিশ্বযুদ্ধের পরে বিশ্বের মানুষ হতাশায় নিমজ্জিত হয়ে যায়। তারা মূলত আশার আলো আর দেখতে পায় না, তারা নিরাশার অন্ধকারে নিমজ্জিত হয়। এবং এই সময় কি হলো, তখন আসলে কি হয় যে এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং এর আগ পর্যন্ত সময় ওয়েস্টার্ন যে ফিলোসফি, এটা মূলত ভাববাদ, জড়বাদ এবং এমন কিছু মতবাদের দ্বারা এমন কিছু মতবাদকে ঘিরে ছিল যে মতবাদগুলো মূলত সার্বিক ধারণা, সার্বিক মানুষ এবং পারলৌকিক জগৎ বা অতীন্দ্রিয় সত্তা, পরম সত্তা, এগুলোকেই মূলত কেন্দ্র করে গড়ে উঠছিল। সেখানে বিশেষ মানুষের গুরুত্ব একেবারেই ছিল না। তাই বিশেষ মানুষকে এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং বিশেষ মানুষকে গুরুত্ব দিতে মূলত একদল দার্শনিক, ধর্মতত্ত্ববিদ ও গল্পকর, ঔপন্যাসিক, এনার মূলত একটা নতুন ধারার নতুন ধারার একটা ফিলোসফি আনার বা এখানে ডেভেলপ করার চেষ্টা করেন। হ্যাঁ, এনাদের মধ্যে অন্যতম ছিলেন, আমরা এনাদের নামগুলো জানবো, যেমন ডেনমার্কের কিয়ারকেগার্ড, এবং এনাকেই মূলত আমরা বলতেছি যে অস্তিত্ববাদের জনক বা এনার সূচনাকারী। এবং তারপরে আসে জার্মানি কার্ল ইয়েসপার্স বা জাসপার্স আমি বলতে পারি। তারপরে ফ্রেডরিক নিৎসে আছে, হুসার্ল আছে, অ্যালবার্ট ক্যামু আছে, মার্টিন হেইডেগার আছেন, জ্যাপল সার্ত্রে আছেন, গ্যাব্রিয়েল মার্সেন আছেন, ফ্রান্স কাফকা আছেন। হ্যাঁ, এনারা তাদের লেখনীর মাধ্যমে এক নতুন ধারার দর্শনের সূচনা করেন, যেই দর্শন মূলত ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি সত্তা, এগুলোর ভিত্তিকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে মূলত তারা তাদের লেখনীর মাধ্যমে এই জিনিসগুলো বারবার তুলে আনেন। এবং তারা বিশেষ করে যে ব্যক্তির অস্তিত্ব এবং মানব সত্তার স্বাতন্ত্র্যের উপর গুরুত্ব আরোপ করেন। এবং এই বলেই কি হয়, এই তাদের যে মতবাদকে আমরা ব্যক্তি সত্তাবাদও বলতে পারি। তাদের মতবাদকে আমরা ব্যক্তি সত্তাবাদও আসলে বলতে পারি। তাহলে এখানে আরেকটা বিষয়, আমরা এই যে স্পেলিং গুলো, ইংলিশ স্পেলিং গুলো আমরা মনে রাখবো, এগুলো একটু আলাদা, তাই স্পেলিং গুলো একটু উইয়ার্ড অনেকগুলোই, তাই এগুলো একটু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে স্পেলিং গুলো। ঠিক আছে, আমরা নেক্সট আমাদের যদি আলোচনায় চলে যাই তাহলে মূলত এখন এই যে যারা অস্তিত্ববাদী দার্শনিক, এনাদের মধ্যে আমরা একটা ঈশ্বরবাদী ধারা আর একটা নিরীশ্বরবাদী ধারা, একদল ঈশ্বরে বিশ্বাস করতেন, আরেকদল ঈশ্বরে এই যে দার্শনিক আলোচনায় ঈশ্বরকে আনতেন না। এবং যারা ঈশ্বরবাদী, ঈশ্বর অস্তিত্বে বিশ্বাস করতেন, এনাদের মধ্যে কিয়ারকেগার্ড, কার্ল, জেসপার্স, গ্যাব্রিয়েল মার্সেল, লুই লাভেল, এনারা অন্যতম। আর যারা নিরীশ্বরবাদী, এনাদের মধ্যে আছেন হেইডেগার, ব্যাটলি, তারপরে নিটশে, বেভিয়ার, তারপরে জ্যাপল সার্ত্রে, এনারা মূলত ছিলেন নিরীশ্বরবাদী। এনারা ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করতেন না, যদিও এদের মধ্যে ডিফারেন্সটা ছিল, তারপরেও এদের একটা বিষয় মিল ছিল। এনারা কি ছিলেন? এনারা কি গতানুগতিক বা প্রচলিত যে রাজনৈতিক, সামাজিক এবং সাহিত্যিক যে ভাবধারা, এটার বিরুদ্ধে তারা সবাই সোচ্চার ছিলেন। ঠিক আছে, এবং অস্তিত্বের সমস্যাটাই তারা মূলত দর্শনের মূল সমস্যাগুলো বিবেচনা করতেন। এদিক থেকেই এনাদের মধ্যে আমরা একটা সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করতাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে অস্তিত্ববাদ বা এই ওয়ার্ডটা আসলে মূলত ইংরেজি এক্সিস্টেন্স ওয়ার্ড থেকে, তবে এটার একটা
ফিলোসফিক্যাল অর্থও আছে। সেটা মূলত কি, এটা মূলত মানুষের সুপ্ত সম্ভাবনাকে বোঝায়। অস্তিত্ববাদ দ্বারা বোঝাচ্ছে মানুষের সুপ্ত সম্ভাবনাকে। ঠিক আছে, এখন সুপ্ত সম্ভাবনার উপরে সমাধিক গুরুত্ব আরোপ হয়। মানুষ কি যখন কোনো সংকটে পড়ে, সেই সংকট থেকে উত্তরণের যে তার সক্ষমতা, এটাই হচ্ছে তার কি অথেন্টিক এক্সিস্টেন্স বা সারসত্তা। ঠিক আছে, মানে এক কথায় ঘুমন্ত অবস্থা থেকে বের হয়ে বাস্তবে দাঁড়ানো, সংকট থেকে উত্তরিত হওয়া। হ্যাঁ, এই উত্তরণ হওয়াটাই মূলত তার এক্সিস্টেন্স। এবং এই ক্ষেত্রে কি করেন অস্তিত্ববাদীরা হচ্ছে টু বি বা টু লিভ, মানে মেয়ারলি হচ্ছে বেঁচে থাকা জাস্ট, এবং এটার সাথে টু এক্সিস্ট এবং অস্তিত্বশীল হওয়া, এটার মধ্যে তারা হচ্ছে ডিফারেন্স করেন। ঠিক আছে, যেমন একটা কি একটা কুকুরের বাচ্চা বা একটা হচ্ছে নিম্ন স্তরের প্রাণীর বাচ্চা আর একটা মানুষের বাচ্চার মধ্যে যে ডিফারেন্স, এটা অনুধাবন করতে হবে। ঠিক আছে, মানুষের কি ব্যক্তি হচ্ছে সৃজনশীল হবে, হ্যাঁ, সে হচ্ছে সৃষ্টি করবে। ঠিক আছে, এবং সে তার স্বাধীন ইচ্ছার হচ্ছে কি ব্যবহার করবে। এই হচ্ছে মানুষের ব্যক্তি, মানুষের কি বৈশিষ্ট্য, এবং এগুলোই তার অস্তিত্বের পরিচায়ক। এক্ষেত্রে আমরা অস্তিত্ববাদীদের কিছু বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। যেমন কি এরা কি ছিল, মূলত হচ্ছে যে ওয়েস্টার্ন যে ফিলসফি, গতানুগতিক যে ওয়েস্টার্ন ফিলসফি, যেমন বস্তুবাদ, ভাববাদ, দান্দিকবাদ, ঠিক আছে, এগুলোর বিরুদ্ধে কি, এবং হচ্ছে মধ্যযুগীয় যে চার্চ বা হচ্ছে ধর্মীয় যে একটা অথরিটেরিয়ান একটা কর্তৃত্ববাদ, এটার বিরুদ্ধে এক ধরনের কি বিদ্রোহ ছিল এই অস্তিত্ববাদ। এবং কি, এবং এটা মূল বক্তব্য মানুষের ভাগ্যের নির্মাতা মানুষ আসলে নিজেই, এবং এটা মূলত ব্যক্তি মানুষকে হচ্ছে গুরুত্ব প্রদান এবং কি ইচ্ছার স্বাধীনতাকে স্বীকার করা, মানুষের ইচ্ছার স্বাধীনতাকে স্বীকার করা। এবং সত্তা আর অস্তিত্বের মধ্যে হচ্ছে এনারা কি করেন, পার্থক্য করেন, এবং অস্তিত্বকে সবসময় সারসত্তার হচ্ছে পূর্বগামী বলে মনে করেন। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং এটা হচ্ছে অস্তিত্ববাদের মূল বক্তব্য, যে অস্তিত্ব সবসময় কি সারসত্তার পূর্বগামী, মানে আগে হচ্ছে ব্যক্তি মানুষের অস্তিত্ব, এরপরে অন্য যা কিছু আছে। হ্যাঁ, এটা তারপরে হচ্ছে এখন আমরা দেখবো যে অস্তিত্ববাদী যারা হচ্ছে ফিলোসফাররা ছিল, এনাদের মতবাদগুলো দেখবো, এনাদের হচ্ছে এনাদের মূল বক্তব্যগুলো আমরা জানবো। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছেন সোরেন কিয়ারকেগার্ড, ডেনমার্কের। ওই ডেনমার্কের যে সোরেন কিয়ারকেগার্ড, এনাকে মূলত বলা হচ্ছে আমরা অস্তিত্ববাদের প্রবক্তা। এবং তিনি কি করেন, হেগেলের মতের সমালোচনা করেন, বলেন যে মানুষের মন বা ব্যক্তি মানুষ হলে পরম সত্তার প্রকাশ নয়, এটা কি স্বতন্ত্র এবং অস্তিত্বশীল। ঠিক আছে, এবং কিয়ারকেগার্ড ছিলেন মূলত ঈশ্বরে বিশ্বাসী একজন খ্রিস্টান, এবং তিনি কি জীবনের হচ্ছে তিনটা স্তরের কথা বলেন। প্রথমে হচ্ছে সৌন্দর্যানুভূতির স্তর, বা এটাকে আরেকটা নাম আমরা বলতে পারি ভোগীয় স্তর, এটাকে বলতে পারি। ঠিক আছে, এবং এই স্তরে কি হয়, মানুষ মূলত ইন্দ্রিয় কামনায় হচ্ছে ডুবে থাকে। এই সৌন্দর্যানুভূতির স্তরে মানুষ ইন্দ্রিয় কামনায় হচ্ছে ডুবে থাকে। ঠিক আছে, নীতি আর ধর্মের অনুসরণ হচ্ছে করে না, তাই এটাকে আবার কি বলতে পারি আমরা, এটাকে ধ্বংসের স্তরও বলতে পারি। এর পরের স্তরে আসে নৈতিক স্তর, এটা হচ্ছে মূলত একটা মানবিকতার স্তর। এখানে কি কামনা ত্যাগ করে নীতির পথ হচ্ছে অনুসরণ করে। ঠিক আছে, নৈতিক স্তর। 3 নম্বরে আমরা হচ্ছে কি ধর্মীয় স্তর। ধর্মীয় স্তরে কি হয়, এখানে হচ্ছে যে নিজের অস্তিত্বের অর্থ হচ্ছে কি করে, এবং নিজের অস্তিত্ব আসলে অস্তিত্বের অর্থ, মানুষ আসল তার লাইফের মিনিং, অস্তিত্বের অর্থটা খুঁজে পায় এবং ঈশ্বরের নিকট তার অস্তিত্বের পূর্ণ প্রকাশ করে এই যে ধর্মীয় স্তরে এসে। তাহলে সৌন্দর্যানুভূতির স্তর বা ভোগীয় স্তর, এটাকে ধ্বংসের স্তরও বলা হয়। তারপরে নৈতিক স্তর আছে, এটাকে বলা হচ্ছে মানবিকতার স্তর, এখানে সে তার কামনা ত্যাগ করে নীতির পথ অনুসরণ করে। আর ফাইনালি হচ্ছে ধর্মীয় স্তর। ঠিক আছে, এই 3টে স্তরের কথা বলেছেন কিয়ারকেগার্ড। এরপরে কিয়ারকেগার্ডের হচ্ছে নোটেবল ওয়ার্কস গুলো আমরা দেখবো, তার যে গ্রন্থগুলো আছে এগুলো দেখবো। আমার আসে হচ্ছে এইদার অর, এটা একটা হচ্ছে বিখ্যাত গ্রন্থ। দ্য সিকনেস আন্টু ডেথ, ফিয়ার অ্যান্ড ট্রেমলিং, দ্য কনসেপ্ট অফ অ্যাংজাইটি, দ্য ফিলোসফিক্যাল ফ্রাগমেন্টস। এই কটা বইয়ের নাম আমরা মনে রাখার চেষ্টা করব। পরে আসে আরেকজন দার্শনিক, অস্তিত্ববাদী দার্শনিক, তিনি হচ্ছে কার্ল জ্যাসপার্স বা ইয়েসপার্স। তিনি মূলত কি করেন, জ্যাসপার্স মূলত হচ্ছে মানুষের যে চিন্তা, থিঙ্কিং এর হচ্ছে 3টা শৈলীর কথা বলেন, মানে মূলত ফিলসফি যে অস্তিত্ববাদী যে ধারার কি কি বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা হবে, সেখানকার তিনি 3টা শৈলীর কথা বলেন। প্রথমে হচ্ছে তার মধ্যে কি জড়, প্রাণ এবং মনের মধ্যে একটা কি গুণগত যে ডিফারেন্স আছে। তারপরে দর্শন হলো অস্তিত্বের আলোচনা, ব্যক্তি মানুষের অস্তিত্বের আলোচনাই হচ্ছে, এটাই হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু ফিলসফি। তারপরে দার্শনিক চিন্তার আরেকটা যে পথ, আরেকটা মাধ্যম, আরেকটা হচ্ছে বিষয়বস্তু কি অধিবিদ্যার পথ। ঠিক আছে, এবং একই সাথে এই যে ইয়েসপার্স বা জাসপার্স হচ্ছে কি 3 রকমের সত্তার কথা বলেন, বিং। একটা হচ্ছে কি যে বিং দেয়ার, মানে কি জগৎ সত্তা, আর একটা বিং হচ্ছে ওয়ানসেলফ, ব্যক্তি সত্তা, আর বিং ইন ইটসেলফ, এই স্বরূপ সত্তা। আমরা 3টা সত্তার নাম মনে রাখবো। ঠিক আছে, এবং জাসপার্স কি বলতেছে যে ঈশ্বর আসলে কোনো কি নয়, কোনো ম্যাটার নয়, বস্তু নয়,
এবং ঈশ্বর আসলে কোনো বস্তু নয় যে তাকে কি করা যাবে, তাকে আমরা জানতে পারবো। তাই ঈশ্বরকে আসলে কি করা যায় না, ঈশ্বরকে আসলে প্রমাণ করা যায় না, ঠিক আছে। এবং এই জন্যই তিনি বলেন যে এ প্রুফ গড ইজ নো গড, মানে ঈশ্বরকে যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি তাহলে তাকে আসলে অপমান করাই হয়, ঠিক আছে। তাহলে এই জন্যই তিনি বলছেন প্রুফড গড ইজ নো গড, মানে আসলে তিনি বলতেছেন যে ঈশ্বর আসলে প্রমাণের ওপরে, তাকে আসলে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এবং হচ্ছে কার্ল ইয়েসপার্সের কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে লেখনী আমরা দেখবো। একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যান ইন দ্য মডার্ন এজ, তারপর ওয়েজ টু হচ্ছে উইজডম অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ফিলসফি, তারপর ফিলসফি অফ এক্সিস্টেন্স, রিজন অ্যান্ড এক্সিস্টেন্স, দ্য অরিজিন অ্যান্ড গোল অফ হিস্ট্রি। এই কয়টা হচ্ছে ইয়েসপার্সের লেখা গ্রন্থ। তারপরে আরেকজন হচ্ছে অস্তিত্ববাদী দার্শনিক, তিনি গ্যাব্রিয়েল মার্সেল। মার্সেল ছিলেন মূলত একজন ফরাসি দার্শনিক। তিনি হচ্ছে ওই হেনরি বার্গশর যে স্বজ্ঞাবাদ এবং কি রয়েসের, জোসিয়া রয়েসের যে হচ্ছে ভাববাদ, মূলত নব্য ভাববাদী যে একজন ফিলোসফার হচ্ছেন জোসিয়া রয়েসে, আমরা এটা নিয়ে আলোচনা করব। এনাদের দ্বারা তিনি হচ্ছে প্রভাবিত হন। তার মতে দর্শনের মূল বিষয় হচ্ছে মানুষের ভাগ্য, এবং দর্শনের সবচেয়ে গতিশীল দিকটা হচ্ছে অমূর্তের বিরুদ্ধে সংগ্রাম। এবং তিনি হচ্ছে কি দুই ধরনের যে হচ্ছে মানুষের থট বা চিন্তা, এর মধ্যে তিনি ডিফারেন্স করেন। এক প্রকারের চিন্তা আসলে মানুষের হচ্ছে অভিজ্ঞতা থেকে, এবং এর মধ্যে বৈজ্ঞানিক ও সাধারণ মানুষের জ্ঞান, বৈজ্ঞানিক ও সাধারণ মানুষের জ্ঞান, এই যে তার যে ফার্স্ট প্রকারের থট, প্রথম প্রকারের চিন্তা, এর মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত। আর সেকেন্ড প্রকারের যে থট বা চিন্তা, এই সেকেন্ড প্রকারের মধ্যে আছে কি দার্শনিক চিন্তা, যার দ্বারা মানুষকে এই স্বজ্ঞার জগৎ বা বস্তুর যে সার সত্তা, মূল সত্তায় হচ্ছে পৌঁছাতে পারে, ঠিক আছে। এই দুই ধরনের হচ্ছে চিন্তার মধ্যে হচ্ছে ডিফারেন্স করেন গ্যাব্রিয়েল মার্সেল। আচ্ছা, এবার আমরা দেখবো যে গ্যাব্রিয়েল যে মার্সেলের কিছু হচ্ছে নোটেবল হচ্ছে ওয়ার্কস, গুরুত্বপূর্ণ হচ্ছে লেখা ছিল, গ্রন্থ ছিল। তার প্রথমটা হচ্ছে হোমো ভায়াটার, তারপরে বিং অ্যান্ড হ্যাভিং, তারপরে দ্য মিস্ট্রি অফ বিং, অন দ্য অন্টোলজিক্যাল মিস্ট্রি, অ্যান্ড ম্যান এগেনস্ট ম্যাস সোসাইটি। এই কয়টা হচ্ছে এনার হচ্ছে গুরুত্বপূর্ণ লেখা বই, আমরা এগুলোর নাম মনে রাখার চেষ্টা করব। তারপরে আরেকজন হচ্ছে অস্তিত্ববাদী, এবার মূলত হচ্ছে নাস্তিক ধারার যারা হচ্ছে অস্তিত্ববাদী ছিলেন, আমরা এনাদের নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে এনাদের মধ্যে হচ্ছেন মার্টিন হেইডেগার। হেইডেগার মূলত হচ্ছে একজন নাস্তিক ধারার ফিলোসফার, আমরা আগেও জানলাম। এবং তার অস্তিত্ববাদের যে মূল বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, এটা কি জীবন সম্পর্কে, এই যে ব্যক্তি জীবন সম্পর্কে গভীর হতাশাবোধ, নৈরাশ্যবাদী একজন তাকে আমরা দার্শনিক হচ্ছে বলতে পারি। যখন যে তিনি জীবন সম্পর্কে তার যে গভীর হতাশাবোধ তার ফিলসফির মধ্যে মূলত আমরা পাই, ফুটে ওঠে। আমরা এরপরে যে যাব মূলত এই যে মার্টিন হেইডেগারের যে বিখ্যাত গ্রন্থগুলো আছে, যেমন হচ্ছে সবচেয়ে বিখ্যাত গ্রন্থ তার হচ্ছে বিং অ্যান্ড টাইম। এরপরে আছে দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ক অফ আর্ট, অরিজিন অফ দ্য, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না এটা। তারপর হচ্ছে দ্য কন্ট্রিবিউশন টু ফিলসফি, ঠিক আছে। তারপরে দ্য কন্ট্রিবিউশন টু ফিলসফি, এটা গুরুত্বপূর্ণ। তারপর লেটার অন হিউম্যানিজম, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এই যে হচ্ছে তার, এবং আরেকটা হচ্ছে তার গ্রন্থ আছে দ্য কোয়েশ্চেন কনসার্নিং টেকনোলজি। তো এই যে এই বইগুলোর নাম, আমরা এগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করব। নেক্সটে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অস্তিত্ববাদী দার্শনিক, আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্তিত্ববাদী দার্শনিকের হলেন জ্যাঁ-পল সার্ত্রে। তাই সার্ত্রের যে অস্তিত্ববাদ, এটাকে আমরা ভালোভাবে জানবো। তো সার্ত্রের অস্তিত্ববাদী যে দর্শন, তার যে মেইন হচ্ছে যেটা থিম আর কি, মূল যে বক্তব্য, এটা হচ্ছে কি অস্তিত্ব হয় সার সত্তা কি পূর্বগামী, এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স। তাহলে অস্তিত্ব সার সত্তার পূর্বগামী, এটা সার্ত্রের দর্শনের মূল বক্তব্য। এর অর্থই হচ্ছে প্রথমে অস্তিত্ব, পরে স্বভাব, আগে জীবন, পরে ধর্ম। এবং সার্ত্রে ছিলেন একজন কি নিরীশ্বরবাদী অস্তিত্ববাদী, যিনি ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করতেন, এবং তিনি কি কঠোর হচ্ছে নিরীশ্বরবাদী। তিনি এটা বলেন যে ম্যান ইজ নাথিং এলস বাট হুইচ হি মেক্স অফ হিমসেলফ। তাহলে এখানে বলছে মানুষ যা হবার ইচ্ছা করে আসলে সে তাই। তাহলে মানুষ যা হবার ইচ্ছা করে আসলে সে তাই, ঠিক আছে। তাহলে মানুষের যে স্বভাব, হিউম্যান নেচার, এটা কিন্তু কি থাকে না, পূর্ব থেকে নির্ধারিত থাকে না, ঠিক আছে। আর
তিনি বলেন যদি ঈশ্বর থাকতো তাহলে এই নির্ধারণের প্রশ্ন আসতো, তার মতে যেহেতু ঈশ্বর নাই তাই এই নির্ধারণের প্রশ্ন আসে না। এবং তিনি এটাও বলেন যে thus there is no human nature because is no God to have a conception of it। তিনি বলেন যে মানুষের স্বভাবটা আসলে আগে থেকে থাকে না, কারণ কি স্বভাবের ধারণা সৃষ্টি করার জন্য আসলে কোনো ঈশ্বর নেই। তার যে বই আছে এক্সিস্টেন্সিয়ালিজম এন্ড হিউম্যানিজম, এখানে তিনি এই উক্তিটা দেন। এখানে তিনি এটা বলেন যে thus there is no human nature because there is no God to have a conception of it। এবং এই যে হচ্ছে টু এক্সিস্ট আর টু লিভ এর মধ্যে যে হচ্ছে ডিফারেন্সটা, এটাও মূলত তার হচ্ছে ফিলসফিতে তিনি হচ্ছে আলোচনা করেন। তিনি বলেন যে টু এক্সিস্ট এর অর্থ হলো এক উন্নততর অস্তিত্ব যার অধিক মূল্য আছে, ঠিক আছে, এর একটা গভীর দিক আছে সদর্থক। আর টু লিভ মানে হচ্ছে মেয়ারলি লিভ করা, মানে শুধু খেয়ে পড়ে হচ্ছে বেঁচে থাকা, তিনি একে বলেন অর্থহীন জীবন। এটাকে বলেন তিনি মিনিংলেস লাইফ বলেন। এই যে জাস্ট টু মেয়ারলি এক্সিস্ট করা বা মেয়ারলি লিভ করা, জাস্ট খেয়ে পড়ে বেঁচে থাকা, এটাকে তিনি এক্সিস্ট করার মধ্যে আনেননি। এটাকে তিনি মেয়ারলি হচ্ছে লিভ করা বলেন, জাস্ট খেয়ে পড়ে বেঁচে থাকা, ঠিক আছে। এবং এটাকে তিনি বলেন যে হি ডাজ নট এক্সিস্ট, হি মেয়ারলি লিভস, মানে তার আসলে অস্তিত্ব নেই, সে আসলে বেঁচে আছে, জাস্ট কোন রকমে বেঁচে আছে। এবং এটা কি এই জন্য তিনি বলেন যে নিম্ন শ্রেণীর যারা হচ্ছে প্রাণী এরা বাঁচে, কিন্তু মানুষ কি করে, মানুষ আসলে এক্সিস্ট করে, মানুষ কিন্তু এক্সিস্ট করে। এবং তার নিকট এই যে এক্সিস্ট অস্তিত্বের অর্থ কি, আ ফুল ভাইটাল সেলফ কনসিয়াস রেসপন্সিবল এন্ড গ্রোয়িং লাইফ। তার মানে জ্যাপল সার্ত্রে এক্সিস্টেন্স মানে বোঝাচ্ছে আ ফুল ভাইটাল সেলফ কনসিয়াস, মানে একদম পরিপূর্ণ, জীবন্ত, আত্মসচেতন, দায়িত্বপূর্ণ, হ্যাঁ, একটা গ্রোয়িং মানে সবসময় যেটা হচ্ছে ডেভেলপমেন্টের দিকে আগায় যাচ্ছে, হ্যাঁ, এই ধরনের একটা জীবনকে বোঝাচ্ছে। এটা মানেই তিনি অস্তিত্বশীল হওয়াকে বোঝান জ্যাপল সার্ত্রে। এবং এই যে তিনি ইচ্ছার স্বাধীনতার কথা বলেন, এটা কিন্তু তিনি কি স্বেচ্ছাচারিত অর্থে কিন্তু ব্যবহার করেনি। আসলে মানুষের অফুরন্ত হচ্ছে ইচ্ছা স্বাধীনতার অধিকারী হলেও, হ্যাঁ, কিন্তু মানুষ আসলে যাহা খুশি তাই করবে, এই ধরনের তিনি ধারণা হচ্ছে পোষণ করতেন না, ঠিক আছে। এবং তিনি এই জন্য কি করছেন, এবং এটাকে তিনি মানবতার হচ্ছে দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছেন, হ্যাঁ, এই জন্য ছাত্রের যে অস্তিত্ববাদ, এটা আসলে কি হয়েছে, একরকম মানবতাবাদে হচ্ছে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। এবং এই প্রসঙ্গে কি করেন ছাত্রে, মূলত তার যে ফিলসফির মাধ্যমে মানব জাতিকে গড়ার হচ্ছে প্রয়াস পায়। তিনি বলেন যে ইন ফ্যাশনিং আই ফ্যাশন ম্যান, মানে অর্থাৎ আমি কি ইন ফ্যাশনিং আই ফ্যাশন ম্যান, মানে আমি নিজেকে যেভাবে করি মানুষকে সেভাবে গড়তে চাই। তার মানে একটা আগে কি হয়, মানুষ তার হচ্ছে নিজেকে যেভাবে গড়তে চায়, তার নিজের জীবনকে যেভাবে গড়তে চায়, কি একইভাবে সমাজ জীবনকেও গড়ে তোলা প্রয়োজন বা তার উচিত, এটাই বলতেছে মূলত ছাত্রে। এই জন্য ছাত্রের অস্তিত্ববাদে এক রকমের কি মানবতাবাদও আমরা এটাকে বলতে পারি। ছাত্রকে আর কি বলেন ছাত্র, যে অস্তিত্ব সার সত্তার হচ্ছে পূর্বগামী বা সত্তার পূর্বগামী, এটা তো আমরা জানলাম। এবং এটাকে তিনি দৃঢ় হয়ে ব্যক্ত করতে গিয়ে ছাত্র কি করতেন, ঈশ্বরকে কিন্তু অস্বীকার করছেন, হ্যাঁ, ঠিক আছে। তিনি এটা মনে করতেন যে আসলে কোথাও কিন্তু এটা হচ্ছে লেখা নাই যে ঈশ্বর আছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আরেকটা যে নিঃস্বরবাদী আরেকজন দার্শনিক নিৎসে কি বলছিলেন, নিৎসে কি বলেন, তিনি হচ্ছে গড ইজ ডেড, হ্যাঁ, নিশ্চে কিন্তু এটা বলছে যে ঈশ্বর মৃত, ঠিক আছে। কিন্তু এখানে ছাত্রে কি করলেন, ছাত্রে আরো এক ধাপ এগিয়ে গেলেন। তিনি আরো এক ধাপ এগিয়ে এটা বলেন যে ঈশ্বর যদি আসলে মৃত্যু হয়, মানে ঈশ্বর যদি মৃত হয়, এর মানে এটা বোঝায় যে তিনি একসময় ছিলেন, হ্যাঁ, এখন আর নেই, তাকে কেউ হত্যা করেছে বা তিনি মারা গেছেন। মানে এটা দ্বারা এটা বোঝায় যে এক সময় না এক সময় বা কোনো না কোনো সময় ঈশ্বরের অস্তিত্ব ছিলেন। কিন্তু ছাত্রে বলতেছে ঈশ্বর আসলে কোনো সময় ছিলেন না, ঠিক আছে। মানে তিনি একদম কঠোর হচ্ছে নিরীশ্বরবাদী, ঠিক আছে। তাহলে আমরা এটা মূলত হচ্ছে বুঝলাম। এবং তিনি ছাত্র এটাই বলে মানুষ যে স্বাধীন, এতে কোনো সন্দেহ নাই, মানুষ আসলে নিত্য মুক্ত কি বাধা বন্ধনহীন, ঠিক আছে। এখন এই যে জ্যাপল সার্ত্রের লেখাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার কিছু বিখ্যাত গ্রন্থ ছিল। প্রথমে তার যে হচ্ছে ফিলোসফিক্যাল যে ওয়ার্কস, মানে দার্শনিক যে গ্রন্থগুলো, এগুলো আমরা জানলো, এগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে ছিল বিং এন্ড হচ্ছে এই নাথিংনেস। প্রথমে হচ্ছে বিং এন্ড হচ্ছে নাথিংনেস। এখানে তিনি কি মূলত করেন, যে যারা মূলত এক্সিস্টেন্সিয়ালিজম বা এক্সিস্টেন্সিয়ালিস্ট, এনাদের হচ্ছে কি দ্য থিম অফ
কনসাসনেস, ফ্রিডম, দ্য নেচার অফ বিং, মানে পুরো অস্তিত্ববাদের মূল বিষয়গুলোই মূলত এই বইয়ে তিনি হচ্ছে উঠে আনেন। তারপরে তিনি আরেকটা গ্রন্থ তার এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম, তারপরে দ্য ট্রান্সেন্ডেন্স অফ দ্য ইগো, এটা, তারপরে ক্রিটিক অফ দ্য ডায়ালেকটিক্যাল হচ্ছে রিজন, দ্য ক্রিটিক অফ দ্য ডায়ালেকটিক্যাল হচ্ছে রিজন, ঠিক আছে, এটা তার আরেকটা গ্রন্থ। তারপরে জ্যাপল সার্ত্রের কিছু কি ছিল, লিটারেরি ওয়ার্ক ছিল, তিনি একই সাথে ছিলেন একজন সাহিত্যিক, তার কিছু সাহিত্যকর্ম আছে, যেমন তার বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে নাউজিয়া, 1938 এটা হচ্ছে হয়, পাবলিশ হয়, ঠিক আছে। তাহলে এখানকার যে এটার যে মেইন ক্যারেক্টার প্রোটাগনিস্ট, এনার হচ্ছে নামটা মনে রাখতে হবে, রাকিতিন, ঠিক আছে, একে আমরা যদি বাংলায় বলতে চাই অ্যান্টয়েন হচ্ছে রাকিতিন। এটা মূলত তার যে হচ্ছে নাউজিয়া উপন্যাসের মেইন ক্যারেক্টার। এখানে মূলত কি হয়, তারপরে আরেকটা আছে যেটা হচ্ছে নো এক্সিট, এটা একটা প্লে, মানে নাটক, ঠিক আছে, এটা একটা প্লে, নো এক্সিট। তারপরে আরেকটা হচ্ছে দ্য ফ্লাইস, এটাও একটা প্লে, হচ্ছে নাটক, ঠিক আছে। তারপরে তার আরেকটা বিখ্যাত একটা হচ্ছে উপন্যাস দ্য রোডস টু ফ্রিডম, ঠিক আছে, দ্য রোডস টু ফ্রিডম, এটাও তার একটা হচ্ছে বিখ্যাত উপন্যাস, ঠিক আছে। এবং এই যে দ্য রোডস টু ফ্রিডম, এখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, ঠিক আছে। তারপরে এখানে কি মূলত আলোচনা করেন তিনি, এখানে মূলত উপন্যাস আছে কয়টা, 3টা, ঠিক আছে, ট্রায়োলজি, a series of novels exploring the lives of individuals in France, মানে ফ্রান্সের ইন্ডিভিজুয়াল মানুষগুলোর, বিশেষ মানুষগুলোর, ফ্রান্সের মানুষের কি, এক্সপ্লোরিং দ্য লাইফস অফ ইন্ডিভিজুয়াল ফ্রান্স বিফোর, ডিউরিং এন্ড আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয় সেই সময়কার, এবং তারপরে ফ্রান্সের মানুষের যে জীবনযাপন, এটা নিয়ে মূলত তিনি এই যে তার উপন্যাসগুলো আছে, যে 3টা উপন্যাস দ্য রোডস টু ফ্রিডম, এর মধ্যে হচ্ছে আলোচনা করেন। তারপরে তার আরেকটা হচ্ছে আছে, এটা মূলত তার হচ্ছে অটোবায়োগ্রাফি দ্য ওয়ার্ডস, ঠিক আছে, দ্য ওয়ার্ডস, এটা তার একটা অটোবায়োগ্রাফি, ঠিক আছে। এবং এখানে জ্যাপল সার্ত্রে সম্বন্ধে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখতে হবে, জ্যাপল সার্ত্রেকে কিন্তু নোবেল পুরস্কার হচ্ছে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই যে পুরস্কার এটা কিন্তু তিনি হচ্ছে নেন না, প্রত্যাখ্যান করেন, ঠিক আছে। এবং এটা ঘটে হচ্ছে 1964-এ he was awarded Nobel Prize for Literature, তাই কিন্তু সাহিত্যের জন্য নোবেল দেওয়া হয়েছিল, which had been awarded to him for his work which rich in ideas and filled with the spirit of freedom and the quest for truth has exerted a far-reaching influence on our age. তো সার্ত্রেকে মূলত হচ্ছে সাহিত্যের উপরে নোবেল দেওয়া হয়েছিল, তার যে লেখনীর মাধ্যমে তিনি যে হচ্ছে স্বাধীনতার যে স্পিরিট, ঠিক আছে, এবং সত্যকে জানার, অনুসন্ধান করার যে হচ্ছে প্রয়াস, এবং এটার একটা যে বিস্তর হচ্ছে প্রভাব ওই সময়কার তৎকালীন মানুষের উপরে হচ্ছে পড়েছিল, সেটার জন্যই মূলত তাকে হচ্ছে নোবেল প্রাইজের হচ্ছে মনোনীত করা হয়েছিল প্রাইজের জন্য, কিন্তু তিনি 1964 সেটা হচ্ছে প্রত্যাখ্যান করেন, এটা মনে রাখবো, গুরুত্বপূর্ণ। তারপরে আমরা মূলত আরেকজন যে ছিল অস্তিত্ববাদী দার্শনিক হচ্ছে ফ্রেডরিক নিটশে, নিটশের যে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ লেখা বইগুলো আমরা এটা জানবো, যে দাস স্পেক জড়োৎস্য মূলত একটা ধর্মীয় একটা ধারা, এই জড়োৎস্য সম্পর্কে, এই ধর্মীয় এটার আলোকে তিনি তার হচ্ছে ফিলোসফিক্যাল আলোচনাটা আনেন, এবং এখানে তিনি কি অতি মানব বা সুপার হিউম্যানের আলোচনা করেন, এবং তিনি মনে করেন যে মানুষের যে সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমে একসময় কি মানুষ হচ্ছে এই যে সুপার হিউম্যান বা অতি মানবের স্তরে হচ্ছে নিজেকে নিয়ে যেতে পারে। তিনি কিন্তু ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন না। নিটশের কিন্তু বিখ্যাত ডায়লগ একটু আমরা পড়লাম যে গড ইজ ডেড, ঈশ্বর মৃত, ঠিক আছে। তার আরো কয়েকটা বইয়ের নাম আমরা জানবো, অন দ্য জিনিওলজি অফ মোরালিটি, দ্য উইল টু পাওয়ার, এটা একটা গুরুত্বপূর্ণ বিখ্যাত বই, বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, ডে ব্রেক, অন ট্রুথ অ্যান্ড আনট্রুথ, এই কয়েকটাই হচ্ছে ফ্রেডরিক নিটশের গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে, লেখা, এগুলো আমরা মনে রাখার ট্রাই করব। তারপরে আরেকজন ছিলেন দার্শনিক ফ্রান্স কাফকা, তিনি মূলত একজন হচ্ছে সাহিত্যিক, ঠিক আছে, এবং একই সাথে হচ্ছে দার্শনিক অস্তিত্ববাদী। এবং ফ্রান্স কাফকার কিছু গুরুত্বপূর্ণ লেখা, যেগুলো আমরা হচ্ছে ইংলিশ লিটারেচারেও কিন্তু এগুলো আসে, যখন আমরা বিসিএস এর বা বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখি এই বইয়ের নামগুলো মূলত কিন্তু আসে। যেমন হচ্ছে তার ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ বিখ্যাত বই, তা হচ্ছে মেটামরফোসিস
দ্য মেটামরফোসিস। ঠিক আছে, মেটামরফোসিস মূলত 1915 থেকে 1915 মূলত লেখা হয়, কিন্তু সেটা পাবলিশ হয় তার মৃত্যুর পরে। ঠিক আছে, তার মৃত্যুর পরে 1925-এ, এটা মনে রাখবো। ঠিক আছে, এবং এটা মূলত একটা নভেলা। ঠিক আছে, অ্যাবাউট আ ট্রাভেলিং সেলসম্যান। ঠিক আছে, তার নামটা মনে রাখবো, গ্রেগর সামসা। ঠিক আছে, এটা মনে রাখার ট্রাই করব। তারপরে দ্য ট্রায়াল। ঠিক আছে, এটা একটা। তারপরে দ্য প্যাসেল ইন দ্য পেনাল কলোনি, আমেরিকা। ঠিক আছে, এবং এটার আরেকটা নাম আছে, এই যে আমেরিকার আরেকটা নাম কি, দ্য ম্যান হু ডিসঅ্যাপিয়ার্ড। আমেরিকার আরেকটা নাম দ্য ম্যান হু ডিসঅ্যাপিয়ার্ড। আর আপনি কি, এই হাঙ্গার আর্টিস্ট। এই কয়েকটা ফ্রান্স কাফকার আমরা হচ্ছে বইগুলোর নাম মনে রাখার ট্রাই করব। এখন মূলত আমরা অস্তিত্ববাদের পুরো আলোচনাটা শেষ করলাম। এখন অস্তিত্ববাদের আলোচনার শেষে মূলত আমরা এখন এখান থেকে কিছু এমসিকিউ আমরা দেখবো, যে এখানে প্রথম কি অস্তিত্ববাদের প্রবক্তাকে আমরা এটা জানি, এটা হচ্ছে উত্তর খ হবে, কিরকেগার্ড হবে। আপনারা আগে ভিডিওটা পজ করে প্রয়োজনে হচ্ছে নিজেরা আগে সবগুলো ট্রাই করবেন। ঠিক আছে, তারপর আবার প্লে করবেন। তারপর অস্তিত্ব সারসত্তার কি আমরা জানি, সেটা হচ্ছে অস্তিত্ব সারসত্তার পূর্বগামী। তারপরে কিরকেগার্ড জীবনের কয়টি স্তরের কথা বলেন? কিরকেগার্ড জীবনের মূলত হচ্ছে 3টি স্তরের কথা বলেন। ঠিক আছে, তারপরে যাব। তবে ইদার অর এই গ্রন্থটা হচ্ছে কে লেখেন? এটা লেখেন হচ্ছে সোরেন কিরকেগার্ড। তারপরে কার্ল জাসপার্স বা হচ্ছে জাসপার্স, তিনি কত রকমের হচ্ছে বিং এর কথা বলেন বা সত্তার কথা বলেন? তিনি মূলত 2 ধরনের, সরি, তিনি মূলত হচ্ছে 3 প্রকারের সত্তার কথা বলেন। ঠিক আছে, তারপর হচ্ছে ম্যান ইন দ্য মডার্ন এজ, এই গ্রন্থটা কার লেখা? এটা হচ্ছে কার্ল হচ্ছে জাসপার্স বা জাসপার্সের হচ্ছে লেখা একটা গ্রন্থ, ম্যান ইন দ্য মডার্ন এজ। পরে হচ্ছে বিং অ্যান্ড টাইম। বিং অ্যান্ড টাইম, এখানে কিন্তু কয়েকটা গ্রন্থ আছে, বিং অ্যান্ড হ্যাভিং, বিং অ্যান্ড নাথিংনেস, বিং অ্যান্ড টাইম। এই যে দেখবেন যে নামগুলো প্রায় কাছাকাছি, এনাদের হচ্ছে স্পেসিফিক্যালি এই গ্রন্থগুলো মূলত কার লেখা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে যেগুলো একটু কনফিউশন ক্রিয়েট করে, হ্যাঁ, তাই এগুলো একটু ভালোভাবে মনে রাখবেন। যেমন হচ্ছে বিং অ্যান্ড টাইম, এটা লেখককে, এটা হচ্ছে মার্টিন হিডেগার। তারপরে গড ইজ ডেড, এই উক্তিটাকে আমরা জানি, একটু একটু আগে আলোচনা করবে, নিটশের উক্তি। নোবেল পুরস্কার কে প্রত্যাখ্যান করেন? তিনি মূলত করেন হচ্ছে কি, জ্যাপল সার্ত্রে। কত সালে? 1964-এ। ঠিক আছে, নওদিয়া উপন্যাসটি হচ্ছে কে লেখেন? সার্ত্রে। এই নওদিয়া উপন্যাসের একটা মেইন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট কে? রাকিতিন বলতে পারে। ঠিক আছে, অ্যান্টয়েন রাকিতিন, এটা মনে রাখবো। এবং দ্য মেটামরফোসিস, দ্য মেটামরফোসিস এটা মূলত কে লেখেন? এটা ফ্রান্স কাফকা লেখেন, ফ্রান্স কাফকা। ঠিক আছে, তো আমরা অস্তিত্ববাদী দর্শনের আলোচনা শেষ করলাম। আমরা হচ্ছে সমকালীন সমকালীন ওয়েস্টার্ন ফিলসফির আরেকটা গুরুত্বপূর্ণ ধারা, এটা নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। সেটা হচ্ছে কি, যৌক্তিক দৃষ্টবাদ, প্রত্যক্ষবাদও বলতে পারি, এবং ইংরেজিতে আমরা জানি লজিক্যাল পজিটিভিজম। তাহলে হচ্ছে কি, যৌক্তিক প্রত্যক্ষবাদীরা একটা নতুন অধ্যায়ের সূচনা করেন, যা আসলে এর আগে কোনো দর্শনের ধারার মধ্যে এটা আমরা পাইনি। ঠিক আছে, হচ্ছে যেমন হচ্ছে 1931 সালে কি হয়, ব্লুমবার্গ আর হচ্ছে ফেইগেল মূলত একটা নাম দেন, একটা সার্কেলের একটা পাঠচক্রের একটা নাম দেন, সেটার নাম হচ্ছে ভিয়েনা সার্কেল। এই ভিয়েনা সার্কেল মনে রাখবো ভালোভাবে। এই ভিয়েনা সার্কেলটাই মূলত হচ্ছে যে যৌক্তিক দৃষ্টবাদ, এটার মূল ভিত্তি। এবং এখানে কি হয়, এই ভিয়েনা সার্কেলের দেওয়া হচ্ছে কতগুলো দার্শনিক মত বা সমষ্টির নাম দেন হচ্ছে মূলত যৌক্তিক হচ্ছে প্রত্যক্ষবাদ বা যৌক্তিক হচ্ছে দৃষ্টবাদ। মানে মূলত হচ্ছে এই যে ব্লুমবার্গ আর যে ফেইগেল, এনারা কি করলেন, ওই যে হচ্ছে ভিয়েনা সার্কেল বা ভিয়েনা পাঠচক্র আছে, সেটার হচ্ছে যারা ফিলোসফার ছিল, তাদের যে মতামত গুলো ছিল, সেগুলোর সমষ্টিকে, সেগুলোর একত্রে এনারা নাম দেন, এই যে ব্লুমবার্গ আর ফেইগেল, এনারা নাম দিলেন যৌক্তিক প্রত্যক্ষবাদ। ঠিক আছে, তো মূলত কি দেখবো, এই যে 1922 সালে মরিস শ্লিক তিনি মূলত হচ্ছে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের একজন হচ্ছে কি ফিলোসফির একজন অধ্যাপক পদে হচ্ছে যোগদান করেন। এবং তিনি ওই সময় থেকে কি, মরিস শ্লিকের হচ্ছে পরিচালনায় ভিয়েনা সার্কেল নামে মূলত একটা কি সেমিনার বা হচ্ছে পাঠচক্র আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যেটার মূল দায়িত্বে ছিলেন এই যে মরিস শ্লিক। এই যে ভিয়েনা সার্কেলের যারা
সদস্য ছিলেন। এনাদের মধ্যে অন্যতম কে? মরিস লিক তো ছিলেনই, তারপর ফ্রেডরিক হচ্ছে ওয়েজম্যান, রুডolf কার্নফ, অটো নিউরাথ, হার্বার্ট ফেইগেল, তার ভিক্টর ক্রাফট, হ্যান্স হার্ন, ঠিক আছে, কার্ল মেজর, আরো অনেকে ছিলেন, তবে এনারাই ছিলেন অন্যতম। ঠিক আছে, এনাদের নামগুলো আমরা মনে রাখার হচ্ছে ট্রাই করব। ঠিক আছে, তাহলে এনাদের মূলত এই যে যৌক্তিক দৃষ্টপাত হচ্ছে ভিয়েনা চক্র, এটা মূলত ছিল একটা আন্দোলনের ফল। ঠিক আছে, যা ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে শুরু হয় এবং এটা বিংশ শতাব্দী পর্যন্ত এটা ছিল। ঠিক আছে, এই ভিয়েনা চক্রের যে হচ্ছে যৌক্তিক দৃষ্টপাত এখান থেকে আসলো। এনাদের মূল উদ্দেশ্য কি ছিল? এনাদের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে দুইটা। একটা কি, যে দার্শনিক আলোচনাকে বিজ্ঞানের সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা, মানে দার্শনিক যত আলোচনা আছে, হ্যাঁ, এগুলোকে বিজ্ঞানের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা। আরেকটা কি, এই যে অধিবিদ্যা বা হচ্ছে মেটাফিজিক্স বা অন্টোলজি যেটা আছে, তত্ত্ববিদ্যা আমরা বলি, সেটার অসারতা প্রতিপন্ন করা, অকার্যকারিতা হচ্ছে প্রতিপন্ন করা, সেটা যে অর্থহীন এটা হচ্ছে প্রমাণ করা। ঠিক আছে, তাহলে এই যে যৌক্তিক দৃষ্টবাদ এটা মূলত হচ্ছে কি অতীন্দ্রিয়তাবাদের হচ্ছে বিরুদ্ধে একটা হচ্ছে মতবাদ। ঠিক আছে, সাম্প্রতিক কালে যারা ফিলোসফাররা ছিল হচ্ছে হোয়াইট হেড, তারপর হচ্ছে রাসেল, তারপরে সাম্প্রতিক কালে আরেকজন হচ্ছে বাস্তববাদী দার্শনিক মুর, তারপর হচ্ছে উইটগেনস্টাইন, তারপরে এবং এনারা মূলত কি করলেন যে এনাদের যে হচ্ছে কি লিঙ্গুইস্টিক অ্যানালিসিস, ভাষা সম্পর্কীয় যে বিশ্লেষণ, এই মতবাদকে তারা কি করছিল, এটাকে তারা হচ্ছে ডেভেলপ করছিল, এটা নিয়ে তারা হচ্ছে তাদের দার্শনিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। ঠিক আছে, তার এনারাও একদিক থেকে হচ্ছে এই যে যৌক্তিক দৃষ্টপাত এটার কি এটাকে ডেভেলপ করেন, এটার সমর্থন করেন। ঠিক আছে, এবং এছাড়াও আরো কিছু হচ্ছে ফিলোসফার ছিল, যেমন ডব্লিউ মরিস, ইন হেগেল, তারপরে স্টেবিং, তারপরে হচ্ছে উইজডম, তারপরে গিলবার্ট রাইল, তারপরে এজে এয়ার। হ্যাঁ, এনারাও মূলত যৌক্তিক প্রত্যক্ষবাদের সমর্থক ছিলেন। ঠিক আছে, তাহলে এই যে যৌক্তিক বা হচ্ছে নবপ্রত্যক্ষবাদীরা বলেন যে তত্ত্ববিদ্যায় যে বাক্যগুলো আসলে কি ব্যবহৃত হয়, মানে ওই যে অন্টোলজিতে বা হচ্ছে মেটাফিজিক্সে যে বাক্যগুলো ব্যবহৃত হয়, এগুলো কি সত্য মিথ্যাত্বের কি কথাই ওঠে না, কারণ এগুলো হচ্ছে অর্থহীন। ঠিক আছে, তারা হচ্ছে কি মনস্তাত্ত্বিক বিশ্লেষণের পরিবর্তে, মানে ওই যে মনে বা চিন্তায় বিশ্লেষণের পরিবর্তে তারা যৌক্তিক বিশ্লেষণ, আর বিশেষ করে হচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজের হচ্ছে ল্যাঙ্গুয়েজের অ্যানালিসিস, এটাকে তারা হচ্ছে বেশি গুরুত্ব দেন। ঠিক আছে, এবং কি হয়, এই যে ল্যাঙ্গুয়েজের অ্যানালিসিস করে, ভাষার যৌক্তিক বিশ্লেষণ করে কি তারাও অধিবিদ্যার অসারতা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করেন এবং এটাকে বিজ্ঞানের ভিত্তির উপরে দাঁড় করার চেষ্টা করেন। এখন অধিবিদ্যা মূলত কি করে বা অন্টোলজি মূলত কি করে? এই যে অন্টোলজি বা হচ্ছে অধিবিদ্যা বা হচ্ছে মেটাফিজিক্স, এটা কি করে? মেটাফিজিক্স মানে এই যে জগৎ, এই জগতের বাইরের জগৎ, অতীন্দ্রিয় সত্তা, অতীন্দ্রিয় জগৎ, হ্যাঁ, ভাব জগৎ, ভাবের ধরন, দ্য ওয়ার্ল্ড অফ আইডিয়াস, ধারণার জগৎ, এগুলো নিয়ে আলোচনা করে। আসলে এখন এনারা বলতেছে যৌক্তিক দৃষ্টবাদীরা, এই জিনিসগুলো আসলে আমরা অভিজ্ঞতায় পাই না, তাই এগুলো সম্পর্কে আলোচনা বা এগুলো সত্য মিথ্যার আসলে আমরা কোনোভাবে যাচাই করতে পারি না, ফলে এগুলো আসলে অর্থহীন। ঠিক আছে, এই যেটা বলছে যে কি মূলত ওই যে অধিবিদ্যায় কি হয়, এই যে আমাদের এই জগতের কি অতিবর্তী বা অতীন্দ্রিয় যে বিষয়, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হয়। ঠিক আছে, যেমন কি দ্রব্য কি, সত্তা কি, আত্মা কি, বা ঈশ্বর সম্পর্কীয় যে আলোচনাগুলো, এগুলো নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে এরা বলতেছে যে ব্যাকরণের আকারগত যে দিক, এখান থেকে এগুলো বাক্যকে আমাদের কি মনে হয়, এগুলো আকারগত দিক থেকে এই বাক্যগুলোকে আমাদের মনে হয় যে ওকে ফাইন, এগুলো ঠিক আছে। যেমন আমি যদি বলি যে আত্মার অস্তিত্ব আছে, এই বাক্যটা হচ্ছে কি ব্যাকরণগত দিক থেকে এটার কোনো ফল্ট নাই, এর মধ্যে কোনো গ্রামাটিক্যাল কোনো ইরর নাই। কিন্তু যদি এটার আমরা ভাষার যৌক্তিক বিশ্লেষণ করি, যে আত্মা আত্মা বা অমরত্ব, এগুলোর যখন আমরা যৌক্তিক বিশ্লেষণ করতে যাব, তখন আসলে এগুলোর কোনো হচ্ছে প্রমাণ বা এগুলোর কোনো হচ্ছে ইন্দ্রিয় জাগতিক কোনো এভিডেন্স আমরা পাই না, ফলে আলটিমেটলি সেগুলোর সত্যতা বা মিথ্যাত্ব হচ্ছে যাচাই করা যায় না, ফলে সেগুলো হচ্ছে অর্থহীন। এটাই মূলত হচ্ছে যৌক্তিক যে দৃষ্টবাদ এনারা বলতেছে। ঠিক আছে, ঠিক আছে, এটাই মূলত এরা হচ্ছে ফাইনালি এখানে যে আলোচনাগুলো হচ্ছে আমি এতক্ষণ যেগুলো বললাম, এগুলোই মূলত বলছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে অন্টোলজি বা হচ্ছে অধিবিদ্যা বা হচ্ছে মেটাফিজিক্স এর যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এটার কোনো কি কগনিটিভ মিনিং নাই, কোনো জ্ঞানজ অর্থ আসলে নাই, এটা জাস্ট কি বান্ডেল অফ ননসেন্স, এটা হচ্ছে এন হবে। ঠিক আছে,
এম হবে না, এম এর পর এন হবে, ননসেন্স হবে, বার্ডেন অফ ননসেন্স মানে কি অর্থহীন কথার্থবৃ। ঠিক আছে, তাহলে কি অধিবিদ্যার যে বাক্য বা তত্ত্ববিদ্যার বাক্য এটা সত্যও নয় মিথ্যা নয়, বরং হচ্ছে এটা অর্থহীন। ঠিক আছে, যেমন এই অধিবিদ্যার হচ্ছে অসারতা প্রমাণ করতে গিয়ে মূলত যৌক্তিক দৃশ্যবাদীরা হচ্ছে কি এনারা বলেন যে অর্থপূর্ণ বাক্য মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিশ্লেষক আর একটা সংশ্লেষক। ঠিক আছে, এখন বলছে যে সমস্ত বাক্যকে অভিজ্ঞতা নিরপেক্ষ ভাবে হচ্ছে বোঝা যায় এগুলো হচ্ছে বিশ্লেষক বাক্য। মানে যেগুলো বাক্যের হচ্ছে যেগুলো বাক্যকে হচ্ছে বিশ্লেষণ করার জন্য কি কোনো অভিজ্ঞতার হচ্ছে প্রয়োজন হয় না, সেগুলো হচ্ছে কি সেগুলো বিশ্লেষক হচ্ছে বাক্য। আর যে সকল বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব আমরা কি করতে পারি অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে যাচাই করতে পারি, সেগুলোকে বলা হয় সংশ্লেষক বাক্য। আমরা জাস্ট মূল কথাটা মনে রাখবো যে হচ্ছে ফাইনালি এই যে যারা যৌক্তিক দৃশ্যবাদী এনারা কি বলতেছে যে অধিবিদ্যার যে বাক্যগুলো আছে, অধিবিদ্যা বা অন্টোলজিক্যাল যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো আসলে সত্যও না মিথ্যা না, এগুলো আসলে কি অর্থহীন, কারণ এদেরকে আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতা দিয়ে কি করতে পারি না, যাচাই করতে পারি না, এগুলোকে হচ্ছে ভেরিফাই করতে পারি না। তাহলে যৌক্তিক প্রত্যক্ষবাদীরা যে মূলত হচ্ছে এই যে অর্থ সম্বন্ধীয় যে ধারণা যে তারা ভাষার যে অর্থ বিশ্লেষণ করেন, এটা ফার্স্ট হচ্ছে প্রকৃত হয় কি উইটগেনস্টাইনের একটা যে বিখ্যাত গ্রন্থ যেটাকে মূলত বলা হয় যৌক্তিক যে দৃষ্টবাদের বাইবেল, যে ট্রাক্টাটাস লজিকো ফিলোসফিকাস, এটা বিখ্যাত গ্রন্থ। এবং এটা কি এই যে এটা হচ্ছে ভিয়েনা চক্র ছিল, এনাদের কাছে এটা কি বাইবেল হিসেবে বিবেচিত, মানে এটাই ছিল তাদের যে ভিয়েনা চক্রের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই যে ট্রাক্টাটাস লজিকো ফিলোসফিকাস। এটা মূলত লেখেন হচ্ছে উইটগেনস্টাইন। ঠিক আছে, এখান থেকেই তারা হচ্ছে অনুপ্রেরণা হচ্ছে নিতেন। ঠিক আছে, এবং হচ্ছে এই যে উইটগেনস্টাইন তিনি কিন্তু এই সরাসরি বা ডিরেক্টলি কিন্তু এই ভিয়েনা চক্রের সদস্য ছিলেন না, হ্যাঁ, কিন্তু তার যে বই, তার লেখা বই, এটা কিন্তু ভিয়েনা চক্রে বেশ হচ্ছে প্রেরণা যোগায় এবং তাদের আলোচনার কেন্দ্রবিন্দুও ছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে যৌক্তিক দৃষ্টবাদীরা কি করেন, কোন সংশ্লেষক বাক্যে মানে যেগুলো আমরা অভিজ্ঞতা দিয়ে হচ্ছে যাচাই করতে পারি, এগুলো অর্থ নিরূপণের জন্য কি পদ্ধতি প্রয়োগ করেন, থিওরি অফ ভেরিফিকেশন, যাচাইকরণ পদ্ধতির হচ্ছে কি প্রয়োগ করেন। ঠিক আছে, তাহলে হচ্ছে তারা বলেন যে সংশ্লেষক বাক্য অর্থপূর্ণ হবে যদি একমাত্র যদি এবং কেবল যদি সেগুলো কি হয় অভিজ্ঞতার মাধ্যমে যাচাইযোগ্য হয়, অর্থাৎ বাক্যটি সত্য কি মিথ্যা তা হচ্ছে নিরূপণ করা সম্ভব হয়। যদি সম্ভব হয় তাহলে সেটা কি হবে অর্থপূর্ণ হবে। ঠিক আছে, এবং এই যে যৌক্তিক বিশ্লেষণ পদ্ধতি এটা প্রয়োগ করে কি করেন তারা অধিবিদ্যা বা অন্টোলজির কি অসারতা বা অর্থহীনতা প্রমাণ করেন। এটা আমরা জানলাম। তাহলে একই কথাগুলো এখানে বলছে যে তারা কি করেন মূলত হচ্ছে অধিবিদ্যক আলোচনাকে তত্ত্ববিদ্যামূলক আলোচনাকে অর্থহীন বলে হচ্ছে প্রতিপন্ন করেন। ঠিক আছে, এবং তারা এই যে হচ্ছে নৈতিক যে বচন বা নৈতিক ধারণা এটাকেও আসলে তারা কি করেন না, স্বীকার করেন না। নৈতিক ধারণা কোনো ধারণাই না, এগুলোকে তারা বলে কি স্পেকুলেশন, এগুলোকে তারা বলেন হচ্ছে কি ছদ্ম ধারণা। ঠিক আছে, এগুলো আসলে কোনো অর্থ নেই, এগুলো আসলে অর্থহীন, জ্ঞানজ বা হচ্ছে কি বর্ণনামূলক কোনো অর্থ আসলে এগুলো নেই। নৈতিক যে পদগুলো আছে, যে এথিক্যাল স্টেটমেন্ট গুলো, মেটাফিজিক্যাল স্টেটমেন্টের মতো যে এথিক্যাল স্টেটমেন্ট, এগুলারও আসলে কোনো জ্ঞানজ বা বর্ণনামূলক অর্থ নেই, এগুলো জাস্ট আমাদের আবেগ অনুমতির হচ্ছে প্রকাশ মাত্র। এবার আসবো যারা হচ্ছে যৌক্তিক দৃষ্টবাদীদের মধ্যে যারা বেশ হচ্ছে গুরুত্বপূর্ণ ছিলেন, এনাদের কয়েকজনের হচ্ছে বইগুলো বা এনাদের যে ফিলোসফি গুলো এটা নিয়ে টুকটাক আলোচনা করবো। প্রথমে এনাদের মধ্যে যৌক্তিক দৃষ্টবাদীদের মধ্যে একজন হচ্ছে রুডলফ কার্নাপ। ঠিক আছে, রুডলফ কার্নাপের হচ্ছে তার মতে কি যৌক্তিক দৃষ্টবাদী বা প্রত্যক্ষবাদীদের যেটা হচ্ছে মেইন ফাংশন, প্রধান কাজ হচ্ছে বিজ্ঞানের বাক্যগুলো হচ্ছে বিশ্লেষণ করা, এগুলো শ্রেণীকরণ করা এবং এদের মধ্যে সম্বন্ধ হচ্ছে নির্বাচন করা। ঠিক আছে, এবং তিনি কি বলেন, তিনি হচ্ছে ফিলোসফিকে কি বলেন লজিক অফ সায়েন্স বলেন। এই জন্যই তিনি কি বলেন ফিলোসফিকে তিনি হচ্ছে লজিক অফ সায়েন্স বলেন। ঠিক আছে, এবং তিনি কি করেন, তিনি বলেন যে এই যে হচ্ছে এই যে লজিক অফ সায়েন্স এটা মূলত কি লজিক্যাল হচ্ছে সিনট্যাক্স আর হচ্ছে সেমান্টিক্স নিয়ে হচ্ছে গঠিত। সেমান্টিক্স মানে হচ্ছে অর্থতত্ত্ব, এটা তো আমরা অনেকেই জানি। ঠিক আছে, আর যেটা আরেকটা আছে লজিক্যাল সিনট্যাক্স, এটা কি করে, এটা জটিল ও যৌগিক বাক্যকে
সরল বাক্যে হচ্ছে বিশ্লেষণ করে। এটাই হচ্ছে লজিক্যাল সিনট্যাক্স। এবং তিনি বলেন কি, কার্নাপ বলেন যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে এটাকে সব পদ বা শব্দার্থ তত্ত্ব, যেটা একটু আগে বললাম সেমান্টিক্স, আর একটা কি পদবিন্যাস তত্ত্ব সিনট্যাক্স, এই দুই ভাবে আলোচনা করা যায়। কার্নাপের একটা বিখ্যাত গ্রন্থ আছে যেটার নাম কি ফিলসফি অ্যান্ড লজিক্যাল সিনট্যাক্স, এটা মনে রাখবো, ফিলসফি অ্যান্ড লজিক্যাল সিনট্যাক্স। তিনি এই গ্রন্থে বলেন যে কোনো বাক্যকে অর্থপূর্ণ হতে হলে তাকে ওই যে থিওরি অফ হচ্ছে ভেরিফিকেশন আছে, ঠিক আছে, ওই থিওরি অফ যে ভেরিফিকেশন আছে ওটার আন্ডারে সেই বাক্যকে কি করতে হবে, যাচাইয়ের যোগ্য হতে হবে। পরখ নীতি বলতেছি বাংলায় সেটাকে, থিওরি অফ হচ্ছে ভেরিফিকেশন, যাচাইয়ের যোগ্য, মানে বাক্যকে অর্থপূর্ণ হতে হলে তাকে যাচাই যোগ্য হতে হবে। এবং তিনি এখানে কি দুই ধরনের হচ্ছে ভেরিফিকেশনের কথা বলেন, একটা হচ্ছে ডিরেক্ট, একটা ইনডিরেক্ট, ঠিক আছে, প্রত্যক্ষ পরখ, একটা হচ্ছে ইনডিরেক্ট ভেরিফিকেশন বা পরোক্ষ পরখ। কার্নাপের মতে ভাষার বিশ্লেষণ করাই মূলত দর্শনের কাজ, এবং তিনি হচ্ছে তিন ধরনের বাক্যের কথা বলেন। একটা হচ্ছে কি সিনট্যাকটিক্যাল সেন্টেন্স, পদবিন্যাস সংক্রান্ত বাক্য, অবজেক্ট সেন্টেন্স, বস্তু সংক্রান্ত বাক্য, এবং সিউডো অবজেক্ট সেন্টেন্স এবং শব্দ বস্তু সংক্রান্ত বাক্য। তিন ধরনের বাক্যের কথা বলেন রুডলফ কার্নাপ। তারপরে আরেকজন আছেন যৌক্তিক প্রত্যক্ষবাদী, তিনি মূলত একজন হচ্ছে ব্রিটিশ দার্শনিক AJR। তার হচ্ছে একটা ছিল বই বিখ্যাত ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক। এই গ্রন্থেই তিনি কি করেন যে হচ্ছে অধিবিদ্যার অসারতা এবং অর্থহীনতা হচ্ছে দেখান, ঠিক আছে, এবং যৌক্তিক দৃশ্যবাদী মত হচ্ছে প্রদান করেন। তারপর আরেকজন আছে মরিস শ্লিক আছেন। মরিস শ্লিক সম্পর্কে আমরা আগেই জানলাম, তিনি মূলত ভিয়েনা সার্কেল, মানে যেটা মূলত এই যৌক্তিক দৃশ্যবাদের মূল ভিত্তি, এটার তিনি মূলত পরিচালনা করতেন, ঠিক আছে। তার হচ্ছে তিনি এই সংক্রান্ত কি লেখেন, বেশ কিছু হচ্ছে এসে লেখেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড প্রপোজিশনস, মিনিং অ্যান্ড ভেরিফিকেশন, এই দুইটা হচ্ছে এসে লেখেন, যেখানে তিনি মূলত হচ্ছে তার যে যৌক্তিক দৃশ্যবাদী মত এগুলো ব্যক্ত করেন। এখন যে যৌক্তিক দৃশ্যবাদ আমরা মোটামুটি পড়লাম, এটার কিছু এমসিকিউ আমরা দেখবো যে যৌক্তিক দৃশ্যবাদীদের ভিত্তি কি ছিল। আমরা এটা জানলাম, এটা মূলত ছিল হচ্ছে এই যে হচ্ছে সরি, এটা হচ্ছে, এটা হবে না, এটা আমরা হচ্ছে এখান থেকে ইরেজ করব, এটা ইরেজ করব কারণ এটা না, এটা মূলত হবে এখান থেকে, এটা ভুলে এখানে হচ্ছে মার্ক হয়ে গেছে, আমরা ইরেজ করে এটা আবার হচ্ছে মার্ক করব। হ্যাঁ, মূলত হচ্ছে যারা যৌক্তিক দৃশ্যবাদের মূল ভিত্তি আমরা কি জানলাম, যৌক্তিক দৃশ্যবাদের মূল ভিত্তির নাম ছিল কি ভিয়েনা চক্র। তাহলে ভিয়েনা চক্র মূলত কি ছিল, ওই যে আমরা দেখলাম যে মরিস শ্লিকের মূলত হচ্ছে পরিচালনায় একদল হচ্ছে দার্শনিক যারা মূলত এই যে যৌক্তিক দৃশ্যবাদী আলোচনার তার স্টার্টটা করে, সূত্রপাত করেন। তাহলে এটা হবে ভিয়েনা চক্র। তারপরে ট্র্যাক্টাটাস, এটা হবে সি হবে এখানে, এখানে একটু স্পেলিং এর হচ্ছে ভুল আছে। ট্র্যাক্টাটাস লজিকো ফিলোসফিকাস, এই গ্রন্থটা কার লেখা, এই লেখা হচ্ছে উইটগেনস্টাইনের লেখা। দর্শনকে লজিক অফ সায়েন্স কে বলেন, এটা বলেন হচ্ছে রুডলফ কার্নাপ, দর্শনকে লজিক অফ সায়েন্স হিসেবে আখ্যা দেন, ঠিক আছে। তারপরে আমরা দেখবো যে মিনিং অ্যান্ড ভেরিফিকেশন, এটা মূলত কার, এটা একটা এসে প্রবন্ধ, এটা কে লেখেন, এটা লেখেন হচ্ছে মরিস শ্লিক। তারপরে ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক, এই গ্রন্থটা কে লেখেন, এটা লেখেন হচ্ছে AJR। ফাইনালি হচ্ছে আমরা যৌক্তিক দৃশ্যবাদীদের আলোচনা শেষ করলাম। এবার আমরা হচ্ছে আরেকটা মতবাদ, আরেকটা গুরুত্বপূর্ণ মতবাদ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম। তো প্র্যাগম্যাটিজম কি বলতেছে, প্র্যাগম্যাটিজম হচ্ছে বাংলায় বলতেছে প্রয়োগবাদ। প্রয়োগবাদ বলতেছে যে কি মূল বক্তব্য কি ছিল, বাস্তবতাই হচ্ছে জীবন। এবং এটা বলতে গিয়ে তিনি কি করেন যে ব্যক্তি জীবনের বা ব্যক্তি মানুষের হচ্ছে ব্যবহারিক জীবনের উপরে তার হচ্ছে গুরুত্ব আরোপ করেন, এবং এই জন্য এই মতবাদকে প্রয়োগবাদকে জীবন দর্শনও বলা হয়। এবং তারা বলেন যে মানুষের জন্যই মূলত দর্শন, ঠিক আছে। যেহেতু তারা বলেন যে মানুষের জন্যই দর্শন, এই জন্য এই প্রয়োগবাদকে মানবতাবাদও বলা হয়। এবং তারা এটা মনে করতেন যে দর্শনের সাথে মানুষের জীবনের কোনো হচ্ছে যোগ নেই, যে দর্শন মানুষের জীবনের কোনো প্রয়োজনে আসে না,
তা আসলে সত্যিকারের দর্শন নয়, তার আসলে ব্যবহারিক কোনো মূল্য নেই। ঠিক আছে, তাহলে যা কোনো মানুষের প্রয়োজনে আসে না তার ব্যবহারিক মূল্য নেই, এটা মনে রাখবো। তাহলে হচ্ছে প্রয়োগবাদীদের ইতিহাস আলোচনা করলে আমরা দেখতে পাই যে প্রয়োগবাদীর যে সূত্রপাতটা আসলে হয় কই। ঠিক আছে, তাহলে হচ্ছে মূলত 1878 সালে 1878 খ্রিস্টাব্দে সিএস পার্স বা চার্লস স্যান্ডার্স পার্স তিনি কি করলেন, তার একটা হচ্ছে প্রবন্ধে, যে নাম কি ছিল, হাউ টু মেক আওয়ার আইডিয়াস হচ্ছে ক্লিয়ার, হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার। এটা মূলত একটা মাইন্ড নামক হচ্ছে ওই সময় একটা নিউজ পেপার ছিল, পত্রিকা, সেখানে মূলত এটা হচ্ছে পাবলিশ, যে হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার। সেখানে তিনি মূলত হচ্ছে এই যে প্রয়োগবাদ, প্র্যাগম্যাটিজম যে ওয়ার্ড আছে, এটা মূলত তিনি হচ্ছে প্রথম হচ্ছে ব্যবহার করেন। এরপরে কি করেন, এরপরে 1898 সালে উইলিয়াম জেমস মূলত কি হয়, যে প্রয়োগবাদকে পুনরুজ্জীবিত করেন। তারপরে জন ডিউই আসেন, তারপরে এফসিএস শিলার আসেন। এনারা মূলত কি হয়, এনাদের যে ফিলোসফিতে এই প্রয়োগবাদটা আরো বিকশিত হয়, আরো হচ্ছে বিকশিত হয়। ঠিক আছে, তারপরে এখন তাহলে কি, এই যে হচ্ছে প্রয়োগবাদ, যেটা ইংলিশ ওয়ার্ডটা প্র্যাগম্যাটিজম, এটা মূলত একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে, যেটা হচ্ছে প্র্যাগমা। ঠিক আছে, প্র্যাগমা, এই প্র্যাগমা অর্থ কি সক্রিয় এবং হচ্ছে নিমিত্তের কাছাকাছি, মানে যা আসলে সক্রিয়, উপকারী, প্রয়োজনীয়। হ্যাঁ, এই ধরনের অর্থ মূলত এই যে প্রয়োগবাদ হচ্ছে প্র্যাগম্যাটিজম দ্বারা মূলত বোঝায়। ঠিক আছে, তাহলে প্র্যাগম্যাটিস্ট যারা, এনাদের আমরা কয়েকজন বিখ্যাত যারা হচ্ছে প্রয়োগবাদী দার্শনিক, তাদের নামগুলো এখানে পাইলাম। আমাদের চার্লস স্যান্ডার্স পার্স আছেন, তারপরে হচ্ছে উইলিয়াম জেমস আছেন। তারপরে হচ্ছে এই উইলিয়াম জেমস মূলত কি করলেন, এই যে চার্লস স্যান্ডার্স পার্স বা সিএস পার্স যে হচ্ছে প্রয়োগবাদের সূচনা করেন, তিনি এটাকে আরেকটু মডিফাই করে কি করলেন, এটাকে সত্য সম্পর্কীয় মতবাদ হিসেবে পুনরুজ্জীবিত করেন উইলিয়াম জেমস। আমরা যখন সত্য সম্পর্কীয় মতবাদ হিসেবে একটা কিন্তু পাই হচ্ছে প্রয়োগবাদ, তাহলে সত্য সম্পর্কিত মতবাদ হিসেবে যে প্রয়োগবাদ, সেটা কিন্তু মূলত হচ্ছে সেটার প্রবক্তা কিন্তু এই যে উইলিয়াম জেমস। তারপরে এখানে জন ডিউইকে আমরা পাবো প্রয়োগবাদী হিসেবে, তারপরে এফসিএস শিলারকে পাবো, ফার্ডিনান্ড স্কট শিলার, হ্যাঁ, এনাকে আমরা হচ্ছে পাবো। এখন আমরা দেখব আমাদের তার পরবর্তী আলোচনায়, এই যে এখানে আমরা একটু আগে পড়লাম যে চার্লস পার্সের লেখা, হ্যাঁ, যে হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার, এবং হচ্ছে উইলিয়াম জেমসের একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেটার নাম কি, প্র্যাগম্যাটিজম। তাহলে প্রথমে দেখলাম যে চার্লস পার্স, ওর যেটা হচ্ছে প্রবন্ধ ছিল হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার, তারপরে হচ্ছে উইলিয়াম জেমসের প্র্যাগম্যাটিজম, তারপরে জন, যে একটু আগে দেখলাম নাম জন ডিউই, এনার আরেকটা গ্রন্থ যেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টালিজম, করণবাদ বলে বাংলায়, ইনস্ট্রুমেন্টালিজম। তারপরে শিলার, এফসিএস শিলার, এনার একটা বিখ্যাত গ্রন্থ, সেটা কি স্টাডিজ ইন হিউম্যানিজম, স্টাডিজ ইন হিউম্যানিজম, এটাও একটা তার বিখ্যাত গ্রন্থ। এই যে গ্রন্থগুলো দ্বারা মূলত প্রয়োগবাদের তারা কি ডেভেলপমেন্ট করেন। ঠিক আছে, এছাড়াও এনাদের বাইরেও ডিউই, মিড, বোর্ড, স্টুয়ার্ট, টফটস, হ্যাঁ, বা এনাকে হচ্ছে টাফটস বলছে, ক্যালেন, এনারাও মূলত হচ্ছে কি প্রয়োগবাদী দার্শনিক ছিলেন বা এই প্রয়োগবাদের সমর্থক ছিলেন। এরা মূলত সমন্বিত ভাবে একটা কি প্রকাশ করেন, ক্রিয়েটিভ হচ্ছে ইন্টেলিজেন্স নামে একটা হচ্ছে গ্রন্থ প্রকাশ করেন, যেখানে মূলত হচ্ছে প্রয়োগবাদ আমরা দেখতে পাই। ঠিক আছে, আমাদের প্রয়োগবাদী যে চিন্তাধারা, এটার মূল বক্তব্য, তারা বলে আসলে কি, এই যে জগৎ একেবারে শৃঙ্খলা বা ঐক্যপূর্ণ যে জগৎ নয়, হ্যাঁ, মূলত যে জগতে বিজ্ঞান অনুপ্রবেশ করা হচ্ছে চেষ্টা করে, এবং এই জগৎ হলো মানুষের জগৎ, সামাজিক জগৎ, শ্রমশিল্প সম্পর্কীয় জগৎ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বলতেছে জগৎ আসলে আগে থেকে যে খুবই ওয়েল অর্গানাইজড আছে বা ঐক্য হচ্ছে বিরাজ করতেছে এমনটা না, এগুলো মূলত হচ্ছে মানুষ করছে, মানুষের ডেভেলপমেন্ট সঙ্গে সঙ্গে, সমাজের বিকাশের সঙ্গে সঙ্গে, সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে কি ডেভেলপ হয়েছে। তাহলে এই জন্য তারা বলছে কি জগৎ হচ্ছে সংগঠনশীল, ইন দা মেকিং। তাহলে জগৎ একটা হচ্ছে মেকিং, যে একটা প্রক্রিয়ার মধ্যে আছে, প্রসেসের মধ্যে আছে। ঠিক আছে, এবং এই যে জগৎ, এই জগৎকে আরো কিভাবে ভালো ও সুন্দর করা যায়, এটাকে আরো সুশৃঙ্খল কিভাবে করা যায়, এই দিকটার প্রতি আলোকপাত করাই হচ্ছে মূলত প্রয়োগবাদী দার্শনিকদের আসল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এই যে জগৎকে বা জাগতিক সকল উপাদানকে, এগুলোকে তারা কি করতেছে, তারা একটা উপকরণ হিসেবে দেখতেছে, এই সমস্যাগুলোকে নিরসন করার যন্ত্র বা উপকরণ হিসেবে দেখতেছে। এই জন্য এই যে মতবাদ প্রয়োগবাদ, এটাকে আমরা কি বলতেছি, করণবাদ বা ইনস্ট্রুমেন্টালিজমও বলা হয়ে থাকে। ঠিক আছে,
এবং প্রয়োগবাদীদের মধ্যে স্বয়ং যে হচ্ছে ইভলিউশন যে থিওরি আছে বিবর্তনবাদ, এটাও একটা হচ্ছে প্রায়োগিক পদ্ধতি। ঠিক আছে, ফাইন। তারপরে আমরা আলোচনায় যাব। তাহলে প্রয়োগবাদীরা কি করতেন, সবসময় হচ্ছে নগদ বা ব্যবহারিক মূল্যের হচ্ছে কি করতেন, অনুসন্ধান করতেন। নগদ মূল্য বা ব্যবহারিক মূল্যের অনুসন্ধান করেন। আসলে তারা সবসময় দেখতেন যে এটা আসলে ফলাফল উৎপন্ন করে কিনা, এর কোনো ব্যবহারিক উপযোগিতা আছে কিনা, এটা মানুষের উপকারে আসে কিনা। ঠিক আছে, বিশেষ করে হচ্ছে যে যারা মূলত বিবর্তনবাদী যারা দার্শনিক ছিলেন, তারপর হচ্ছে সংজ্ঞাবাদী দার্শনিক বার্সো, এরা মূলত প্রয়োগবাদীদের উপরে যথেষ্ট প্রভাব হচ্ছে বিস্তার করে। ঠিক আছে, তাহলে প্রয়োগবাদীদের মধ্যে ব্যবহারিক দিক থেকে যার ধর্ম যে থেকে যদি ধর্মকে যদি কাজে লাগানো যায়, ধর্ম যদি মানুষের জীবনের হচ্ছে প্রয়োজনে আসে, উপকারে আসে, তাহলে তা কি, তাহলে তা সত্য। ঠিক আছে, এই জন্য বলছে যে প্রয়োগবাদ মনে করে ধর্ম ও যে রিলিজিয়ন আর যে ফিলোসফি আছে, ধর্ম ও দর্শন, এটার মধ্যে আসলে কোনো বিরোধ নাই। ঠিক আছে, যদি ধর্ম মানুষের হচ্ছে ব্যবহারিক প্রয়োজনে আসে, জীবনের প্রয়োজনে আসে, তাহলে সেটাও সত্য। ঠিক আছে, ফাইন। তারপরে হচ্ছে প্রয়োগবাদীরা একরকম হচ্ছে অভিজ্ঞতাবাদের কথা বলেন, যেটা সম্পূর্ণরূপে হচ্ছে ইন্দ্রিয় যে অভিজ্ঞতা, এটাকেই গুরুত্ব দেন। এই জন্য এনাদের যে হচ্ছে অভিজ্ঞতাবাদ, এটাকে হচ্ছে র্যাডিক্যাল এম্পিরিসিজম বা হচ্ছে এক্সট্রিম অভিজ্ঞতাবাদ বা চরম অভিজ্ঞতাবাদ হচ্ছে র্যাডিক্যাল এম্পিরিসিজম এটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং এরাও বলেন জগৎ হচ্ছে বিশুদ্ধ অভিজ্ঞতার জগৎ। ঠিক আছে, তাহলে ওই যে আমরা তো মূলত জানলাম যে হচ্ছে প্রয়োগবাদ কি, এবং আমরা সত্য সম্পর্কে মতবাদ আলোচনার সময়ও আমরা প্রয়োগবাদ হচ্ছে জেনেছি যে যেই মত হচ্ছে যেটা যেই স্টেটমেন্টের আসলে ব্যবহারিক মূল্য আছে, ঠিক আছে, প্রয়োগবাদীদের মতে সেটা সত্য, আর যেটার কোনো ব্যবহারিক উপযোগিতা বা ব্যবহারিক মূল্য নাই সেটা আসলে কি, মিথ্যা। এই সেই জিনিসগুলো আবার এখানে হচ্ছে আসতে বলা, সত্য হচ্ছে তাই আপেক্ষিক। ঠিক আছে, সত্য কোনো শতপ্রতীতি বা অনুরূপতা বা সঙ্গতির বিষয় নাই। এই যে শতপ্রতীতিবাদ, অনুরূপতাবাদ, সঙ্গতিবাদ, এগুলো আমরা আলোচনা করেছিলাম। প্রয়োগবাদ সেগুলোকে স্বীকার করতেছে না। প্রয়োগবাদ মেইনলি হচ্ছে ব্যবহারিক মূল্যটাকে গুরুত্ব দিচ্ছেন। এখন প্রয়োগবাদী যারা দার্শনিক আছে, এনাদের কিছু হচ্ছে বই বা হচ্ছে প্রবন্ধ বা এনাদের মতগুলো আমরা টুকটাক দেখবো। প্রথমে আসেন সিয়ার্স পার্স বা চার্লস স্যান্ডার্স পার্স। এটা কি মনে হয় কি মার্কিন যে প্রয়োগবাদ, মূলত প্রয়োগবাদ, সেটার প্রতিষ্ঠাতা বলা হয়। এবং এই এনার মতবাদটা মূলত কি, প্রয়োগবাদী মতবাদটা এটাকে বলে অর্থ সম্পর্কীয় মত বলা হয়। এবং তার যে হচ্ছে কি পপুলার সায়েন্স হচ্ছে মান্থলি, পপুলার সায়েন্স মান্থলি নামে একটা সম্পাদকীয় সে সময় হচ্ছে প্রকাশ করা হতো। সেটাতেই তিনি তার যে হাউ টু মেক আওয়ার আইডিয়াস হচ্ছে ক্লিয়ার 1878 সালে এটা হচ্ছে প্রকাশ করেন। এবং এখানেই তিনি প্র্যাগম্যাটিজম ওয়ার্ডটা ব্যবহার করেন। ঠিক আছে, এখন এই যে সিএস পার্স মূলত যুক্তিবিদ্যাকে ভাগ করেন হচ্ছে কি কয়টি অংশে, 3টি অংশে ভাগ করেন। প্রথমটা হচ্ছে স্পেকিউলেটিভ হচ্ছে গ্রামার। এখানে তিনি মূলত আলোচনা করেন কি যে সাইন নিয়ে, চিহ্ন নিয়ে, এবং এটার হচ্ছে অর্থপূর্ণতার হচ্ছে আকারগত শর্ত নিয়ে। তারপরে তিনি আরেকটা ভাগে ভাগ করেন যুক্তিবিদ্যাকে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল লজিক। এখানে মূলত তিনি যে সিম্বল যেটা আছে, প্রতীক, এটার আকারগত শর্ত নিয়ে আলোচনা করে। আর ফাইনাল হচ্ছে স্পেকিউলেটিভ হচ্ছে রেটরিক। এই 3টা অংশে তিনি যুক্তিবিদ্যাকে ভাগ করেন। আমরা জাস্ট এটা জেনে রাখবো যে যুক্তিবিদ্যাকে তিনি 3টা অংশে ভাগ করেন, আর 3টা অংশের নামগুলো আমরা জাস্ট মেয়ারলি হচ্ছে মনে রাখার ট্রাই করবো। তারপরে উইলিয়াম জেমস আছেন, আমরা জানি যে তিনিও হচ্ছে আমেরিকার একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী এবং দার্শনিক। ঠিক আছে, তিনি মূলত সিএস আর্টসের যে মতবাদ, যেটা আমরা একটু আগে জানলাম অর্থ সংক্রান্ত মত, সেটাকেই তিনি কি করেন, সত্য বিষয়ক প্রয়োগবাদী মতবাদে রূপান্তরিত করেন। আমরা যেটা জানলাম যে সত্যতা সম্পর্কিত একটা মত হচ্ছে প্রয়োগবাদী মত, যেটা মূলত হচ্ছে উইলিয়াম জেমস তিনি হচ্ছে ডেভেলপ করেন। উইলিয়াম জেমস যেহেতু একজন মনোবিদও ছিলেন, তিনি এই সম্পর্কেও কিছু বই লেখেন, আর একই সাথে তিনি একজন হচ্ছে প্রয়োগবাদী দার্শনিক, সেই সম্পর্কে বই আছে, তাই বইগুলোর নাম আমরা জানবো। প্রথমে দ্য প্রিন্সিপালস অফ সাইকোলজি, এটা একটা তার বই। দ্য ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপেরিয়েন্স, দ্য ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপেরিয়েন্স, এবং তার বিখ্যাত প্রয়োগবাদী গ্রন্থ সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম। তারপরে হচ্ছে এসেস ইন র্যাডিক্যাল এম্পিরিসিজম, দ্য উইল টু বিলিভ। এই কয়টা হচ্ছে উইলিয়াম জেমসের মোটামুটি বিখ্যাত গ্রন্থ। তারপরে আসবেন আরেকজন আমেরিকান হচ্ছে প্রয়োগবাদী চিন্তাবিদ জন ডিউই, এবং জন ডিউই একই সাথে ছিলেন যুক্তিবিদ, নীতিবিদ, সৌন্দর্যবিদ, এবং তিনি বিশেষ করে
শিক্ষা দর্শনে তার বিশেষ খ্যাতি রয়েছে। তিনি শিক্ষার বেশ কয়েকটা মেথড পদ্ধতির প্রবর্তন করেন, যেগুলো এখনো স্টাডি করা হয়। তার মতে কি ফিলোসফিকে আরো কি হইতে হবে, সায়েন্টিফিক্যাল হতে হবে, আরো বেশি বিজ্ঞানসম্মত হতে হবে। এবং তার যে প্রয়োগবাদ, এটাকে মূলত বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টালিজম। করণবাদ নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম, মূলত হচ্ছে জন ডিউইর যে প্রয়োগবাদ, এটাকে ইনস্ট্রুমেন্টালিজমই বলা হচ্ছে। ঠিক আছে, এবং তিনি বলেন যে সত্যিকারের যে ফিলোসফি, এটা মূলত হচ্ছে ক্রিয়া বা অ্যাক্টিভিটি। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে সত্যিকারের দর্শন। তিনি বলেন যে জীবনের জন্যই দর্শন, দর্শনের জন্য আসলে জীবন না, যেটা সকল প্রয়োগবাদীরাই মূলত বলেন। এবং জন ডিউইর বিখ্যাত একটা গ্রন্থ আছে, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, এক্সপেরিয়েন্স অ্যান্ড এডুকেশন, হাউ উই থিঙ্ক। এই তিনটা গ্রন্থ আপাতত মনে রাখবো, জন ডিউই। তারপর আরেকজন আছে ফার্দিন্যান্ড স্কট শিলার, ফার্দিন্যান্ড ক্যানিং স্কট শিলার, FCS শিলার। তিনি মূলত জার্মান বংশোদ্ভূত, মূলত একজন ব্রিটিশ প্রায়োগিক দার্শনিক। ঠিক আছে, FCS শিলার। শিলারের বিখ্যাত গ্রন্থ রিডলস অফ দ্য স্ফিংস, এটা মনে রাখবো। তবে হিউম্যানিজম আছে, স্টাডিজ ইন হিউম্যানিজম আছে, ফর্মাল লজিক, এই কয়েকটা FCS শিলারের গ্রন্থ। এখন আমরা মোটামুটি প্রয়োগবাদ সম্পর্কে আলোচনা করলাম, প্রয়োগবাদীদের দর্শন আলোচনা করলাম। এখন প্রয়োগবাদ থেকে কিছু এমসিকিউ আমরা দেখবো। যে প্র্যাগম্যাটিজম শব্দটি আমরা প্রথম কোথায় পাই, কোন প্রবন্ধে পাই? আমরা দেখলাম সেটা হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার, CS পার্সের একটা প্রবন্ধ, 1878 সালে এটা পাবলিশ করা হয়। ঠিক আছে, হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার, এই প্রবন্ধটিকে এখানেই আমরা প্র্যাগম্যাটিজম ওয়ার্ডটা প্রথম CS পার্স ব্যবহার করেন। CS পার্স মূলত কোন দেশের দার্শনিক? তিনি মার্কিন দার্শনিক। প্র্যাগম্যাটিজম গ্রন্থটির লেখককে আমরা যে পড়লাম একটু আগে, উইলিয়াম জেমস। প্রয়োগবাদকে ইনস্ট্রুমেন্টালিজম কে বলেন? মানে কার প্রয়োগবাদকে আমরা ইনস্ট্রুমেন্টালিজম বলতেছি? জন ডিউই। তারপর রিডলস অফ দ্য স্ফিংস, স্ফিংস এটা কার লেখা? এটা মূলত FCS শিলারের লেখা। ঠিক আছে, এখন মূলত আমরা আরেক ধারার দর্শন দেখতে পারবো, যেটা নব্য ভাববাদ বলতেছি আমরা। এই নব্য ভাববাদটা মূলত আসে কখন? যে 1831 হেগেলের মৃত্যুর পরে হেগেলের যে পরম সত্তা ভিত্তিক যে ভাববাদ, সেটার একটা রিয়াকশন হিসেবে, প্রতিক্রিয়া হিসেবে, সেটার বিরোধী একটা মত হিসেবে এই যে নব্য ভাববাদী ধারার আসলে উদ্ভবটা হয়। ঠিক আছে, হেগেল কিন্তু 1831 সালে মারা যায়। আমরা এই জন্য হেগেল তো দর্শন বলা হয় মূলত হেগেল পরবর্তী তার দর্শনের বিভিন্ন যে ধারাগুলো আছে তা হয়, সেটা কি করছে? হেগেলের যে দর্শন এটাকে ধারণ করছে, বা হেগেলের যে দর্শন এটাকে বর্জন করছে, বা হেগেলের ফিলোসফির একটা অংশ বিশেষকে ধারণ করছে। এইভাবে হেগেলের পরবর্তী যে বিভিন্ন দার্শনিক ধারাগুলো উদ্ভব হয়, সেগুলোই মূলত হেগেলোত্তর দর্শন, সেটাকে সমকালীন দর্শনও অনেকে বলে থাকেন। এই যুগেই মূলত এই যে হেগেলের দর্শনে হেগেলের ভাববাদের বিরুদ্ধে একটা নতুন ভাববাদী ধারার সূচনা হয়, সেটাকে আমরা নিউ আইডিয়ালিজম বলতেছি। আমরা এর আগেও এটা আলোচনা করেছি, যখন আমরা ভাববাদ আলোচনা করেছি তখন আমরা আলোচনা করেছি। এরপরেও আমরা এখানে আবার সেটা রিপিট করতেছি অল্প কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ভাববাদীদের মধ্যে আমরা এখানে মূলত কয়টা ধারা দেখতে পাই? তিনটা। একটা ইতালীয় ধারা। ইতালীয় ধারার মধ্যে কে কে আছে? বেনেদিতো ক্রোচে আছে, আর কি জিওভান্না জেন্টাইল আছে। এই দুইজন আছেন। এরকম ইতালীয় নব্য ভাববাদী। তারপরে আমেরিকান নব্যভাববাদী কারা? জোসিয়া রয়সে, মেরি কলকিন্স, প্রিঙ্গল প্যাটিনসন এবং হাউইসন। ঠিক আছে, এনারা মূলত আমেরিকান ধারার নব্যভাববাদী। তারপরে ব্রিটিশ ধারার নব্যভাববাদী আছে, যেমন T.S. গ্রিন আছে, F.H. ব্র্যাডলি আছে, ম্যাকচাগার্ড আছে, বি বোসাঙ্কে আছে। ঠিক আছে, এনারা ছিলেন, এরা মূলত হেগেলিয়ান রাইট ফিলোসফার। হেগেলিয়ান আমরা এটাও আলোচনা করেছি, হেগেলিয়ান বামপন্থী ফিলোসফার। তারপরে হেগেলিয়ান রাইট আর হেগেলিয়ান লেফট, এই দুই ধারার হেগেলোত্তর দর্শনের দার্শনিক যারা, এটা নিয়েও আমরা আগে আলোচনা করেছি। এই যে যারা ব্রিটিশ ধারার নব্য ভাববাদী, এরা মূলত হেগেলিয়ান রাইট বা হেগেলিয়ান টার্ন দার্শনিক, যেমন T.S. গ্রিন, F.H. ব্র্যাডলি, ঠিক আছে, বি বোসাঙ্কে, এনারা। এখন নব্যভাববাদীদের মধ্যে প্রথমে আসে বেনেদিতো ক্রোচে। তিনি একজন ইতালি দার্শনিক। তিনি বলেন কি মনই প্রধান শক্তি। তিনি 4 প্রকারের। ঠিক আছে, ক্রিয়ার মাধ্যমে মনের বা প্রকাশ পেতে পারে, বা মানসিক বা অধ্যাত্ম স্তরের বিকাশ হয়। কয়টা স্তর বলেন? 4টা। এবং এগুলো তিনি তার যে একটা গ্রন্থ আছে, দ্য ফিলসফি অফ স্পিরিট,
এই গ্রন্থে তিনি বলেন। হ্যাঁ, এবং এই স্তরগুলো কি কি? প্রথমটা হচ্ছে অ্যাস্থেটিক, নন্দনতাত্ত্বিক, একটা হচ্ছে যৌক্তিক, লজিক্যাল, একটা হচ্ছে অর্থনৈতিক, ইকোনমিক্যাল, পরেরটা হচ্ছে নৈতিক, এথিক্যাল। এবং বেনেডিক্টো ক্রুচে তার যে বই আছে যে দ্য ফিলসফি অফ স্পিরিট, এখানে তিনি তার অধ্যাত্ম জীবনের যে কার্যাবলী, অধ্যাত্ম জীবনের যে কার্যাবলীগুলো আছে এটাকে তিনি ভাগ করেন হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে কি থিওরিটিক্যাল অ্যাক্টিভিটি, তত্ত্বগত ক্রিয়া, আর একটা হচ্ছে কি ব্যবহারিক ক্রিয়া, হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি। নিয়ে অধ্যাত্ম জীবনের কার্যাবলীকে ক্রোচে দুই ভাগে ভাগ করেন। তারপরে ক্রোচের যে হচ্ছে ইতিহাস দর্শন, ঠিক আছে, ফিলোসফি অফ হিস্ট্রি, ক্রোচের ফিলোসফি অফ হিস্ট্রি, এটা তার একটু এটা তার একটা বিশেষ দর্শন, বিখ্যাত দর্শন। এখানে তিনি কি বলেন? ইতিহাস যেমন হচ্ছে প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, তেমন ফিলোসফি বা যেটা হচ্ছে দর্শন সেটাও প্রতি মুহূর্তে হচ্ছে পরিবর্তিত হয়। ইতিহাস দর্শন হচ্ছে পূর্বগামী নয়, আবার দর্শন ও ইতিহাসের পূর্বগামী নয়। উভয়ের জন্ম আসলে একই সময়, ইতিহাসের দর্শন দুটোর জন্মই একই সময়। তাহলে ইতিহাসের দর্শন এবং দর্শনের যে ইতিহাস দুটাই হচ্ছে অভিন্ন, এটা ক্রোচের মত। আরেকজন নব্যবাদী দার্শনিক হচ্ছে জিওভানি জেন্টাইল। জেন্টাইলদের দর্শন যে ফিলোসফি, তার উৎস মূলত হচ্ছে তার দুইটি গ্রন্থ। কি কি? সামারি অফ পেডাগজি, এটা একটা, দ্য থিওরি অফ মাইন্ড অ্যাজ পিওর অ্যাক্ট। এই দুইটা গ্রন্থই মূলত জিওভানি জেন্টাইলের দর্শনের উৎস। এবং জেন্টাইল তার যে নিজের যে নব্যভাববাদী ধারা, এটাকে তিনি কি বলছেন? প্রকৃত ভাববাদ বলে গণ্য করেছেন। এবং তিনি হচ্ছে মনের বিশুদ্ধ ক্রিয়ার উপরে জোর দিয়েছেন। ঠিক আছে, এখন যদি ইতালীয় যে বেনেডিক্টো ক্রোচে, তারপরে জিওভানি জেন্টাইল, এনাদের যদি আপনি আরো বিস্তারিত জানতে চান, তাহলে ওই যে আমি যে সোর্স গুলো বলে দিয়েছি সেগুলো থেকে আপনারা হচ্ছে জানতে পারেন। ঠিক আছে, তারপরে আরেকজন হচ্ছে আছেন, তিনি মূলত একজন হচ্ছেন আমেরিকান নব্যভাববাদী ধারা দার্শনিক, জোসিয়া রয়েসে। ঠিক আছে, তার হচ্ছে গ্রন্থগুলো কি কি? স্পিরিট অফ মডার্ন ফিলোসফি, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ। জোসিয়া রয়েসে স্পিরিট অফ মডার্ন ফিলোসফি, তারপরে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল, দ্য রিলিজিয়াস অ্যাসপেক্ট অফ ফিলোসফি অ্যান্ড দ্য ফিলোসফি অফ লয়্যালটি। এখন আরেকজন বিখ্যাত দার্শনিক, তিনি মূলত নব্য হেগেলীয় ভাববাদী দার্শনিক, এফ.সি.এস. ব্রাডলি। তিনি মূলত একজন ব্রিটিশ নব্য হেগেলীয় ভাববাদী দার্শনিক, তার পুরো নাম ফ্রান্সিস হার্বার্ট ব্রাডলি। ঠিক আছে, তাকে কিন্তু অর্ডার অফ মেরিট হচ্ছে উপাধিতে ভূষিত করা হয়, এবং এই উপাধি তাকে উপাধি দেন অক্সফোর্ড। এবং তিনি প্রথম দার্শনিক যিনি এই যে ডিগ্রিটা, অর্ডার অফ মেরিট উপাধি, এটা হচ্ছে লাভ করেন, ব্রাডলি। এখন ব্রাডলির কিছু বিখ্যাত গ্রন্থ আছে, যেমন হচ্ছে এথিক্যাল স্টাডিজ, দ্য প্রিন্সিপাল অফ লজিক, এন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ তার গ্রন্থ সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটি, এবং এটা 1893 সালে পাবলিশ করা হয়। এই অ্যাপিয়ারেন্স, অবভাস, এবং রিয়ালিটি, প্রকৃত সত্তা, এই দুইটাই মূলত তার দর্শনের হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু বলা চলে। ঠিক আছে, তার আরেকটা গ্রন্থ হচ্ছে এসেস অন ট্রুথ অ্যান্ড রিয়ালিটি। ঠিক আছে, এবং তার যে এই যে অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটি, এটা দর্শনের জগতে আলোড়ন সৃষ্টি করে। এবং এটাকে কি বলছে? দ্য গ্রেটেস্ট থিং সিন্স কান্ট, মানে কান্টের পরে দর্শনের সবচেয়ে বড় অবদান হিসেবে এই যে এই অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটি, এই গ্রন্থের ভূমিকাকেই দেখা হয়। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা যেটা আছে নিও রিয়ালিজম। যদিও নিও রিয়ালিজম নিয়ে মোটামুটি আমাদের যখন আমরা হচ্ছে রিয়ালিজম আলোচনা করেছিলাম আগের লেকচারে, সেখানেও আলোচনা করছি, তারপর যেহেতু আছে সেটাও আমরা এখানেও একটু আলোচনা করব। নিও রিয়ালিজম কি বলতেছে? মূলত হচ্ছে হেগেলবাদ, নব্য হেগেলবাদ বা ব্রাডলির ভাববাদের যে হচ্ছে প্রতিক্রিয়ার মাধ্যমেই মূলত এই যে নব্য বাস্তববাদী ধারাটার হচ্ছে সূচনা হয়। ঠিক আছে, এটারও আবির্ভাব হয় মূলত ইংল্যান্ড আর হচ্ছে আমেরিকায়। ঠিক আছে, এখন এই যে জি মুর তার ফিলোসফিক্যাল হচ্ছে এসেস নামে গ্রন্থে, তারপরে স্যামুয়েল আলেকজান্ডার তার স্পেস টাইম অ্যান্ড ডিটি গ্রন্থে এই যে নব্য বাস্তববাদ নিয়ে আলোচনা করেন। 1903 সালে জি মুর মাইন্ড পত্রিকায় ভাববাদের খণ্ডন, রিফিউটেশন অফ আইডিয়ালিজম নামে একটা হচ্ছে প্রবন্ধ প্রকাশ করেন। তাহলে 1903 সালে হচ্ছে মাইন্ড পত্রিকায় কি করেন? ভাববাদের খণ্ডন, বা এটার নাম কি ছিল? মূল নাম যে রিফিউটেশন অফ আইডিয়ালিজম নামে একটা প্রবন্ধ প্রকাশ করেন।
ঠিক আছে, এবং সেখানেই মূলত এই যে নব্য বাস্তববাদের যে ধারা, এটার একটা হচ্ছে এটার একটা প্রকাশ আমরা দেখতে পাই। তারপর হচ্ছে আরেকজন হচ্ছে রাসেল, বার্টন রাসেল, তিনিও একজন কি নব্য বাস্তববাদের হচ্ছে পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়াও হচ্ছে হফকিং, বেন্টেনো, এডমান্ড হুসার্ল, হ্যাঁ, এরা হচ্ছে সমকালীন নব্য বাস্তববাদের প্রণেতা ছিলেন। এবং এই যে নব্য বাস্তববাদের যে হচ্ছে এই ধারা, এটা মূলত এই যে ইংল্যান্ড থেকে পরে আবার আমেরিকাতেও যায়। এবং 1912 সালে ইবি হল্ট, ডব্লিউ.টি. মার্ভিন, ডব্লিউ.বি. পিটকিন, ইজে স্পল্ডিং প্রমুখ দার্শনিক যুক্তভাবে এরা একত্রিত হয়ে নব্য বাস্তববাদ দ্য নিউ রিয়ালিজম প্রকাশ করেন। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, এরা মনে রাখবো যে 1912 সালে ইবি হল্ট, ডব্লিউ.টি. মার্ভিন, ডব্লিউ.বি. পিটকিন। আপনারা যদি সম্পূর্ণ নাম মনে রাখতে নাও পারেন, এভাবে মনে রাখবেন, হল্ট, মার্ভিন, পিটকিন, স্পল্ডিং। হ্যাঁ, এরা কি করলো 1912 সালে একত্রিত হবে এই যে দ্য নিউ রিয়ালিজম হচ্ছে প্রকাশ করলেন। এটা মূলত হচ্ছে নিউ ইয়র্কের একটা হচ্ছে ম্যাকমিলান কোম্পানি কর্তৃক হচ্ছে প্রকাশিত হয়। ঠিক আছে, নিউ ইয়র্কের ম্যাকমিলান হচ্ছে যে কোম্পানি, এনারা মূলত কি এনাদের মাধ্যমে 1912 সালে হল্ট, মার্ভিন, পিটকিন, স্পল্ডিং এরা হচ্ছে নব্য ভাববাদ বা নিউ রিয়ালিজম হচ্ছে প্রকাশ করেন। এই নব্য বস্তুবাদ, ঠিক আছে, সরি নব্য ভাববাদ বলতেছি, এটাকে নব্য বাস্তববাদ। এই নব্য বস্তুবাদ বা নব্য বাস্তববাদ এটা মূলত যে লৌকিক বাস্তববাদ ছিল এটার দিকেই প্রত্যাগমন করে। লৌকিক বাস্তববাদে আমরা কি জানতাম? লৌকিক বাস্তববাদে আমরা জেনেছিলাম যে লৌকিক বাস্তববাদ বলে যে বস্তুর জ্ঞান আসলে সরাসরি লাভ করা যায়, মাঝে কোনো ধারণা আসলে নেই, বস্তুর জ্ঞান সরাসরি লাভ করা যায়। আরেক ধারার দার্শনিক দল এখানে আমরা পাবো যে নব্য বিচারমূলক বাস্তববাদ, এটাও আমরা টুকটাক আলোচনা করেছিলাম, নিওক্রিটিক্যাল রিয়ালিজম। এটাও মূলত হচ্ছে আমেরিকাতেই জন্ম নেয়। এবং এনারা কারা কারা? যেমন ডুরান্ড ড্রেক। মূলত এটা হচ্ছে নব্য যে বাস্তববাদ, একটু আগে যেটা বললাম, নব্য বাস্তববাদের বিরুদ্ধেই এটা হচ্ছে তার একটা প্রতিক্রিয়া স্বরূপ এটা হচ্ছে আবির্ভূত হয় নব্য বিচারমূলক বাস্তববাদ। যেমন ডুরান্ড ড্রেক, তারপর হচ্ছে লাভ জয়, যেমন হচ্ছে বিসেট প্র্যাট, এ.কে. রজার্স, জর্জ সান্তায়ানা, সেলার্স, স্ট্রং, এনারা মূলত কি হয় 1920 সালে দ্য এসেস ইন ক্রিটিক্যাল হচ্ছে রিয়ালিজম নামে গ্রন্থ রচনা করেন একত্রে। ঠিক আছে, তাই এটা নব্য, যা একটু আগে পড়লাম যেটা নিউ রিয়ালিজম পড়লাম, নব্য বাস্তববাদ, ওনাদের মতোই আরেক দল আমেরিকান দার্শনিক, এনাদের নামগুলো সংক্ষেপে মনে রাখতে পারেন, ড্রেক, লাভজয়, প্র্যাট, রজার্স, সান্তায়ানা, সেলার্স, স্ট্রং। এনারা 1920 সালে কি করলেন? দ্য এসেস ইন ক্রিটিক্যাল রিয়ালিজম নামে একটা গ্রন্থ রচনা করলেন। এনাদের মতে কি, এনাদের মধ্যে বস্তুকে আসলে সরাসরি জানা যায় না, যেটা কি নব্য বাস্তববাদীরা এটা বললো যে বস্তুকে সরাসরি জানা যায়, কিন্তু এনারা তাদের যেহেতু হচ্ছে অপোজিট মতবাদ দিবে ওনাদের, তাই হচ্ছে নব্য বাস্তববাদীদের হচ্ছে বিপরীত যে মন্তব্য করলেন যে বস্তুকে সরাসরি জানা যায় না, কি থাকতে হবে? প্রত্যক্ষণে কয়টা উপকরণ থাকতে হবে? 3টা উপকরণ থাকতে হবে। একটা হচ্ছে মন থাকতে হবে, ইন্দ্রিয় বিপত্ত এবং বহির্জগৎ। এই যে 3টা শর্ত, 3টা কন্ডিশনের কারণে এই যে মতবাদটা নব্য বিচারমূলক বাস্তববাদকে বলা হয় থ্রি ফ্যাক্টর থিওরি অফ পারসেপশন। থ্রি ফ্যাক্টর থিওরি অফ পারসেপশন বলা হয়। ঠিক আছে, ফাইনালি আমাদের আজকের আলোচনার লাস্ট যে হচ্ছে বিষয় বা টপিক, সেটা হচ্ছে বিশ্লেষণী দর্শন, অ্যানালিটিক্যাল ফিলসফি, এবং ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দিস লেকচার পিডিএফ। এবং এই লেকচার পিডিএফ হচ্ছে মানে মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে এটা সর্বাগ্রে থাকবে, এটার অগ্রাধিকার থাকবে। বিশ্লেষণী দর্শন, অ্যানালিটিক্যাল ফিলসফিতে কি বলতেছে? এটার সূচনা মূলত করে হচ্ছে মুর আর হচ্ছে রাসেল, এই দুইজনের হচ্ছে ফিলসফিতে মূলত এই বিশ্লেষণী দর্শনটার সূত্রপাত হয়। ঠিক আছে, তবে হচ্ছে এটার সাথে রাসেলের যে বিশ্লেষণী পদ্ধতি, তার পরে যারা বিশ্লেষণী দর্শন নিয়ে আলোচনা করে এনাদের সাথে একটু ডিফারেন্স আছে, যেটা নিয়েও আমরা আলোচনা করব। রাসেল যে তার বিশ্লেষণী যে দর্শন, এটা মেইনলি এটার ভিত্তি হচ্ছে লজিক্যাল অ্যাটমিজম। ঠিক আছে, এটার ভিত্তি হচ্ছে লজিক্যাল অ্যাটমিজম, যৌক্তিক পরমাণুবাদ। এটা কি করতেছে? দর্শন যে বিজ্ঞানসম্মত বিশ্লেষণী পদ্ধতি দিয়ে বিশ্লেষণী দর্শনের দ্বার উন্মোচন করেন। তিনি কি করেন যে ফিলোসফির মধ্যে হচ্ছে ম্যাথমেটিক্যাল হচ্ছে লজিকের ভিত্তিতে এটা হচ্ছে বিশ্লেষণ করেন।
দর্শনিক আলোচনা বা দার্শনিক আলোচনার ভিত্তি হিসেবে তিনি কি করলেন, ম্যাথমেটিক্যাল যে লজিক, এটার ভিত্তিতে তিনি তার দার্শনিক আলোচনাটা হচ্ছে এগিয়ে নিয়ে যান। ঠিক আছে, এবং হচ্ছে তার পরে যে ফিলোসফাররা বিশ্লেষণী দর্শন নিয়ে আলোচনা করেন, তারা আবার অনেক ক্ষেত্রেই এই রাসেলের যে মত বা তার যে হচ্ছে ফিলোসফিক্যাল মেথড, এটাকে তারা হচ্ছে সম্পূর্ণরূপে পরিহার করেন। সেটা আমাদের এমসিকিউ এর জন্য এতটা গুরুত্বপূর্ণ না, তারা আপাতত এটা জেনে রাখবেন যে হচ্ছে রাসেলের বিশ্লেষণী যে দর্শন, এটার মূল ভিত্তি ছিল হচ্ছে কি লজিক্যাল অ্যাটমিজম। ঠিক আছে, এই যে যৌক্তিক আর অনুবাদ, ঠিক আছে, এই যৌক্তিক যে অনুবাদ লজিক্যাল অ্যাটমিজম, এটাকে অনুসরণ করেই হচ্ছে রাসেল হচ্ছে এটা দেখান যে কি যৌগিক ও তুলনায় কম মৌলিক কোনো কিছুকে অমিশ্রতর সিম্পলার এবং অমিশ্রতম সিম্পলেস্ট, ঠিক আছে, এবং মৌলিকতম বা মৌলিকতর কোনো কিছুতে হচ্ছে লঘুকরণ করা যায়। তো রাসেলের যে বিশ্লেষণী দর্শন, এটার মধ্যে তিনি যে হচ্ছে ভাষাগুলো ইউজ করছেন, ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে টার্ম গুলো ইউজ করছেন, এগুলো কিন্তু একটু হচ্ছে ডিফিকাল্ট। তাই এগুলো একটু যখন পড়বেন একটু ধীরে ধীরে পড়বেন, তবে এমসিকিউ এর জন্য হচ্ছে আপনাকে খুব একটা গভীরে যাওয়ার হচ্ছে প্রয়োজন নাই। রাসেল তার যে যৌক্তিক কর্মঅনুবাদে কি বলতেছে, যে এই জগতে যাই কিছু আছে সেটাকে আমরা একেবারে সরল করতে করতে, মানে সেটাকে ভাঙতে ভাঙতে, সেটাকে মৌলিক পর্যায়ে নিয়ে যেতে যেতে একেবারে কি করতে পারি, অমিশ্রতম মানে সিম্পলেস্ট পর্যায়ে হচ্ছে নিয়ে যেতে পারি, একদম মৌলিক পর্যায়ে সেটাকে রিডিউস করতে পারি। ঠিক আছে, এটাই তিনি বলতেছেন। তার যে এই মতবাদ, তার যে এই যে হচ্ছে লঘুকরণ বিশ্লেষণী পদ্ধতি, এটাকে তিনি বলতেছেন মেথড অফ হচ্ছে রিডাকটিভ অ্যানালিসিস। তাহলে এই যে যৌক্তিক অনুবাদটা হচ্ছে তার হচ্ছে মেথড, এটার মাধ্যমে তিনি কি করলেন, এই যে হচ্ছে একেবারে লঘুতর বা হচ্ছে মৌলিক পর্যায়ে সিম্পলেস্ট হচ্ছে পর্যায়ে হচ্ছে কোনো কিছুকে তিনি হচ্ছে ভাঙতে মানে ভাঙা সম্ভব, তিনি এটা বললেন। তার যে এই যে মেথডের নাম, পদ্ধতির নাম কি, তাহলে মেথড অফ রিডাকটিভ অ্যানালিসিস। তারপরে মানে রাসেলের পরে এই যে হচ্ছে গিলবার্ট রাইল, হচ্ছে উইটগেনস্টাইন, অস্টিন প্রমুখ যারা আছেন, এরা মূলত হচ্ছে অর্ডিনারি একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা প্রচলিত যে ভাষা, হ্যাঁ, এটা হচ্ছে প্রণয়ন করেন। তারা মূলত রাসেলের সমালোচনা করেন। ঠিক আছে, তারা বিশ্লেষণের পরিবর্তে একটা হচ্ছে ওয়ার্ড ব্যবহার করেন, হচ্ছে কি ইলিউসিডেশন। ঠিক আছে, এনারা বলেন যে হচ্ছে মানে এই যে রাইল বা হচ্ছে উইটগেনস্টাইন, এরা বলেন যে কোনো ধারণা বা বাক্যে যে ভাষার যে জটিলতা, দুর্বোধ্যতা বা অস্পষ্টতা আছে, দার্শনিকদের কাজ হলো সেই দুর্বোধ্যতা, অস্পষ্টতা এগুলো হচ্ছে দূর করা। মানে কোনো ভাষার যে জটিলতা, দুর্বোধ্যতা, অস্পষ্টতা আছে, দার্শনিকদের মূল কাজ হলো এই দুর্বোধ্যতা বা অস্পষ্টতা হচ্ছে কি বিশ্লেষণের মাধ্যমে দূর করা। এরকম কার মত, এই যে উইটগেনস্টাইন, রাইল, হ্যাঁ, অস্টিন, এটা হচ্ছে এনাদের মত। তাহলে বিশ্লেষণী দর্শনকে যদি খুব সহজভাবে আমি দেখতে চাই, হ্যাঁ, এটার যদি মূল জিনিসগুলো দেখতে চাই, তাহলে এটার মূল বিষয়ের মধ্যে আসে যে বিশ্লেষণ বা ব্যাখ্যা পদ্ধতি হিসেবে অতি প্রয়োজনীয়, মানে সেটা হতে পারে আমাদের জাগতিক বিষয়সমূহের বিশ্লেষণ, বা আমরা যে ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, ভাষা ইউজ করতেছি, এই ভাষার বিশ্লেষণ, এই প্রতিটা ক্ষেত্রে বিশ্লেষণটা প্রয়োজন। এবং এই বিশ্লেষণ বা ব্যাখ্যাই হচ্ছে দর্শনের প্রধান কাজ, এটা একটা। আর যে কোনো ধরনের হচ্ছে অন্টোলজিক্যাল যে আর্গুমেন্ট গুলো আছে, অন্টোলজিক্যাল সেন্টেন্স গুলো আছে, এগুলো আসলে মিনিংলেস বা ফলপ্রসূ নয়, যেটা অনেকটাই আমরা দেখতে পাই যারা হচ্ছে যৌক্তিক দৃষ্টবাদী ছিলেন, এনারা যেমন হচ্ছে অধিবিদ্যার অর্থহীনতা হচ্ছে প্রমাণ করেন, হ্যাঁ, সেই একই রকম একটা মন্তব্য এখানেও দেখতে পাচ্ছি, তত্ত্ববিদ্যা আসলে অর্থহীন এনাদের মতে। তাহলে এগুলোই ছিল মূলত হচ্ছে যে বিশ্লেষণী দর্শনের যে মূল বক্তব্য চারটা। আর একটা হচ্ছে কি তথাকথিত জীবন সমস্যা এবং আদর্শবাচক হচ্ছে মূল্যবোধ। তার মানে একই সাথে এরা মানব জীবনের বা জীবনের যে ব্যবহারিক যে সমস্যাগুলো আছে, সেটাও মূলত হচ্ছে এই বিশ্লেষণী দর্শনের আলোচ্য বিষয়। এখন আমরা মেইনলি দেখতে পারলাম যে বিশ্লেষণী দর্শনটা মূলত কি করে, সেটা হচ্ছে ফিলোসফিক্যাল যে ল্যাঙ্গুয়েজ আছে বা ফিলোসফিক্যাল যত সমস্যাগুলো আছে, এগুলো কি, এগুলো হচ্ছে ভাষার বিশ্লেষণ করে। সেগুলো যদি হচ্ছে কমপ্লেক্স থাকে, সেগুলো যদি জটিল থাকে বা দুর্বোধ্য থাকে, সেগুলোকে কি করে সহজ সরল, হ্যাঁ, সহজ সরল হচ্ছে উপায়ে সেগুলো বিশ্লেষণ করে, সেগুলোকে কি করে তোলে, বোধগম্য করে তোলে। এবং কি একই সাথে
অধিবিদ্যা বা অন্টোলজিক্যাল তত্ত্ববিদ্যক যে হচ্ছে বিষয়গুলো আছে সেগুলো কি করে, সেগুলোকে আসলে অর্থহীন দেখায়, সেগুলো অর্থহীনতা প্রমাণ করে। ঠিক আছে। বার্টন রাসেল আমরা জানলাম যে হচ্ছে বিশ্লেষণী দর্শনের মূলত দুইজন প্রখ্যাত দার্শনিক, রাসেল আর হচ্ছে মুর এনারাই। তাই ওই যে রাসেল আর মুরকে আমরা একটু আলাদাভাবে জানবো। বার্টন রাসেল কি করছেন আমরা একটু আগেই পড়লাম, তারপর এখানে আরেকবার পড়লো, এখানে আরেকবার দেখবো যে তিনি কি করছেন, বিশ্লেষণ পদ্ধতিকে দর্শন ও বিজ্ঞানে হচ্ছে প্রয়োগ করছেন, দর্শন বিজ্ঞানে প্রয়োগ করছেন। এখানে আমরা আলোচনায় দেখলাম তিনি মূলত হচ্ছে কি করছেন, যে রূপগত হচ্ছে বিশ্লেষণের কথা বলেন, ফর্মাল অ্যানালিসিস এর হচ্ছে কথা বলেন। হ্যাঁ, এবং তিনি জগতের সব কিছুকে কি করছেন, বিশুদ্ধ যৌক্তিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তিনি পরীক্ষা করেছেন। ঠিক আছে। এখানে রাসেলের একটা বিখ্যাত গ্রন্থ ছিল কি, প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা কিন্তু রাসেলের বিখ্যাত একটা গ্রন্থ। এবং আরেকটা গ্রন্থ হচ্ছে কি, ফিলসফি অফ লজিক্যাল অ্যাটমিজম। ফিলসফি অফ লজিক্যাল অ্যাটমিজম এই শীর্ষ প্রবন্ধ সময়ে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা হচ্ছে গ্রন্থ, আর যে ফিলসফি অফ লজিক্যাল অ্যাটমিজম এটা তার একটা হচ্ছে কি প্রবন্ধ। এই দুইটাতেই মূলত এই যে তার যে বিশ্লেষণী দর্শন এটার হচ্ছে পরিচয় আমরা পাই। রাসেলের মতে বিশ্লেষণের অর্থ হচ্ছে কোনো কিছুকে ডিফাইন করা, সংজ্ঞায়িত করা। তার মানে কি, কোনো কিছুকে আসলে সংজ্ঞারূপে ব্যক্ত করলেই সেটা বিশ্লেষণ করা যায়। এটার তিনি তার বিখ্যাত একটা গ্রন্থ আছে দ্য অ্যানালিসিস অফ মাইন্ড। তার বিখ্যাত গ্রন্থ কি দ্য অ্যানালিসিস অফ মাইন্ড। এখানে তিনি সংজ্ঞার হচ্ছে পরিচয় দেন, কিভাবে সংজ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। ঠিক আছে, এটা তিনি এখানে দেখান। আর তার যে একটা প্রক্রিয়া হচ্ছে লঘুকরণ প্রক্রিয়া, যেটা আমরা একটু আগেও পড়লাম, হ্যাঁ, যেখানে তিনি কি করেন যে সিম্পলেস্ট বা হচ্ছে একবারে হচ্ছে মৌলিক পর্যায়ে হচ্ছে কোন জটিল বিষয়কে নিয়ে যান। হ্যাঁ, এটাকে তিনি বলতেছে হচ্ছে মেথড অফ ডিডাকটিভ অ্যানালিসিস, এটাও তার একটা প্রক্রিয়া। তাহলে হচ্ছে রাসেলের মধ্যে প্রত্যেকটা দার্শনিক সমস্যা হচ্ছে কি বিশ্লেষণের সমস্যা। মূলত দর্শনের কাজ হচ্ছে যৌক্তিক বিশ্লেষণ, হ্যাঁ মানে যৌক্তিক বিশ্লেষণ এবং পরে কি করা, যৌক্তিক সংশ্লেষণ করা। তার মানে দর্শনের কাজ হচ্ছে মূলত আগে যৌক্তিক বিশ্লেষণ করা, পরে আবার কি করা, যৌক্তিক সংশ্লেষণ করা। রাসেলের মতে দর্শনের বিশ্লেষণের যে ক্ষেত্র হচ্ছে কয়টা, চারটা। গাণিতিক যুক্তিবিদ্যা, বিমূর্ত বিশ্বতত্ত্ব, তত্ত্ববিদ্যা, বিজ্ঞান ও সাধারণ মানুষের প্রতীক ব্যবহারের পদ্ধতি। এই যে হচ্ছে চারটা ক্ষেত্র রাসেল মনে করেন, এই চারটা ক্ষেত্রে বিশ্লেষণী দর্শনের প্রয়োগ করা যায়। ঠিক আছে। তার মতে তার যে হচ্ছে আকারগত বিশ্লেষণ, ফর্মাল অ্যানালিসিস আছে, সেটাকে মূলত হচ্ছে এটার কয়টা দিক আছে, দুইটা। একটা কি ভাষা বিশ্লেষণ আর একটা হচ্ছে অভিজ্ঞতা বিশ্লেষণ রাসেলের মতে। তাহলে একটা হচ্ছে কি বিশ্লেষণ, ভাষা বিশ্লেষণ হচ্ছে উদ্দেশ্য, এটার উদ্দেশ্য কি হচ্ছে ভাষার যৌক্তিক হচ্ছে ত্রুটির প্রভাব থেকে দর্শনকে মুক্ত করা। হ্যাঁ, এই যে এটার ক্ষেত্রে কি রাসেল হচ্ছে দুটো থিওরির কথা বলেন, একটা হচ্ছে প্রকার তত্ত্ব, থিওরি অফ টাইপস, আর একটা হচ্ছে বর্ণনা তত্ত্ব, থিওরি অফ ডেসক্রিপশন। রাসেলের মতে যেটা হচ্ছে আকারগত বিশ্লেষণ, একটা তাত্ত্বিক বিশ্লেষণের সংযুক্তির ফলে যে দর্শন গড়ে ওঠে, এটাকে তিনি বলছেন হচ্ছে কি মেটাফিজিক্স। তার মানে তার যে আকারগত বিশ্লেষণ ফর্মাল অ্যানালিসিস, সেটার সাথে যখন হচ্ছে তার থিওরিটিক্যাল যে অ্যানালিসিস আছে, এই দুইটার কম্বাইন করলে কি পাওয়া যায়, দুইটার কম্বাইন করলে হচ্ছে মেটাফিজিক্স পাওয়া যায়, তত্ত্বদর্শন পাওয়া যায়। এবং 1924 সালে 1924 দ্য অ্যানালিসিস অফ ম্যাটার, তারপরে অ্যান আউটলাইন অফ ফিলসফি নামক হচ্ছে যে গ্রন্থদ্বয়, তিনি সমস্ত উপাদানকে কি বলছেন, নিরপেক্ষ বিশেষ বলেছেন, নিরপেক্ষ বিশেষ বলেছেন। এবং তিনি এটার নাম কি দিচ্ছেন, তিনি এগুলো হচ্ছে নাম দিয়েছেন, এই যে নিরপেক্ষ বিশেষ, এটার নাম দিয়েছেন তিনি হচ্ছে ইভেন্ট। ঠিক আছে। এবং এই জন্যই তার যে মতবাদ, রাসেলের যে বিশ্লেষণী মতবাদকে বলা, বা তার যে যৌক্তিক যে পরমাণুবাদ বা লজিক্যাল হচ্ছে অ্যাটমিজম, এটার আরেকটা নাম দেওয়া যায়, এটার আরেকটা নাম হচ্ছে কি নিরপেক্ষ একত্ববাদ। তাহলে রাসেলের যে যৌক্তিক হচ্ছে পরমাণুবাদ, লজিক্যাল অ্যাটমিজম, এটাকে আমরা নিরপেক্ষ একত্ববাদও বলতে পারি। কারণ 1924 সালে তার যে হচ্ছে দুইটা গ্রন্থ, দ্য অ্যানালিসিস অফ ম্যাটার অ্যান্ড আউটলাইন অফ ফিলসফি, এই দুইটাই তিনি কি বলছেন, সমস্ত উপাদানকে তিনি বলেছেন কি নিরপেক্ষ বিশেষ, এদের তিনি নাম দিয়ে দেন হচ্ছে ইভেন্ট। এই জন্য তার মতবাদকে কি বলা হয়, তার যে যৌক্তিক পরমাণুবাদকে আমরা বলতে পারি নিরপেক্ষ একত্ববাদ। এখন মূলত হচ্ছে আমরা আলোচনা করব বার্টন রাসেলের হচ্ছে নোটেবল ওয়ার্কস গুলো, তার বিখ্যাত হচ্ছে গ্রন্থগুলো।
রাসেল ওয়াজ হচ্ছে অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1950। বার্টন রাসেলকে কিন্তু হচ্ছে সাহিত্যের জন্য নোবেল দেওয়া হয় 1950 সালে। In recognition of his varied and significant writings in which he champions humanitarian ideals and freedom of thought, যেখানে তিনি হচ্ছে মানুষের আদর্শ, তার সাহিত্যকর্মে মানুষের আদর্শ, মানুষের চিন্তার স্বাধীনতা, এগুলোর উপর হচ্ছে গুরুত্ব দেওয়া হয় এবং এটার ইম্প্যাক্টের কারণেই মূলত তাকে সাহিত্যে নোবেল দেওয়া হয়। এবং তার হচ্ছে গ্রন্থগুলো, বিখ্যাত গ্রন্থগুলো জানবো। দ্য প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এটা হচ্ছে কয়টা ভলিউম আছে? 3টা ভলিউম আছে। তারপরে দ্য প্রবলেমস অফ ফিলসফি, তবে এ হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি, হ্যাঁ, এগুলো হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ। তারপরে ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ফিলসফি, ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ফিলসফি, এটাও তার একটা গ্রন্থ। হোয়াই আই এম নট এ ক্রিশ্চিয়ান, লজিক অ্যান্ড নলেজ, হোয়াট আই বিলিভ, দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, ঠিক আছে। এবং এটা হচ্ছে বেস্ট সেলারদের মধ্যে একটা আর কি। তার এই গ্রন্থটা দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। এখানে মূলত কি আলোচনা, এটা অনেক সময় আসে যে বার্টন রাসেলের দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস এর মূল থিমটা কি? এটা থিমটা কি? The book explores the nature of happiness and the various factors that contribute to or detract from it. It delves into the psychological and societal obstacles that prevent individuals from achieving happiness. মানে মানুষ সুখ অর্জন করতে, মানুষের সুখ অর্জনের হচ্ছে রাস্তায় যে অবস্ট্যাকল গুলো আছে, এটা মনস্তাত্ত্বিক বাধা হতে পারে, সামাজিক বাধা হতে পারে। তাই মানুষের সুখ অর্জনের হচ্ছে রাস্তায়, সুখ অর্জনের ক্ষেত্রে যে মনস্তাত্ত্বিক বাধা, সামাজিক যে বাধাগুলো, এগুলো নিয়ে হচ্ছে তিনি এখানে আলোচনা করেন। মানুষকে সুখ থেকে কোন কোন জিনিসগুলো আসলে বঞ্চিত রাখে, এগুলো নিয়েও তিনি তার যে কনকোয়েস্ট অফ হ্যাপিনেস এখানে আলোচনা করেন। তারপরে তার আরেকটা বিখ্যাত গ্রন্থ পাওয়ার নিউ সোশ্যাল অ্যানালিসিস, এটা কিন্তু বিসিএস এ বেশ কয়েকবার হচ্ছে আসছে। পাওয়ার নিউ সোশ্যাল অ্যানালিসিস, এটা তার একটা গ্রন্থ। ম্যারেজ অ্যান্ড মোরালস, সায়েন্টিফিক আউটলুক, রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, দ্য প্র্যাকটিস অ্যান্ড দ্য থিওরি অফ বলশেভিজম, রাশিয়ায় যে বলশেভিক বিপ্লব হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে মূলত লেখা। হ্যাজ ম্যান আ ফিউচার, তারপরে দ্য প্রবলেমস উইথ ফিলসফি। এই যে হ্যাজ ম্যান আ ফিউচার, এটা মূলত কি? অ্যান ইনকিউরি ইনটু দ্য ডেঞ্জার্স অফ নিউক্লিয়ার ওয়ার। এটা সমকালীন প্রেক্ষাপটে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ হতে পারে যে হ্যাজ ম্যান আ ফিউচার, এটা বার্টন রাসেলের একটা লেখা। এবং এটা মূলত কি? নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধের যে হচ্ছে মানে এটার যে একটা ভয়াবহ রূপ, এটার ক্ষতিকারক দিকগুলো, এটার সম্ভাবনা, এগুলো নিয়ে তিনি এই গ্রন্থে আলোচনা করেন। জি মুর আরেকজন বিশ্লেষণী দার্শনিক, তিনি মূলত বিশ্লেষণী দর্শনের সূচনা করেন তার প্রিন্সিপিয়া এথিকা নামে এক গ্রন্থে 1903 সালে এই গ্রন্থটা পাবলিশ হয়। এই গ্রন্থে তিনি ভালো, মানে গুড, এই ভালো নামে একটা পদ, নৈতিক পদ, এটা বিশ্লেষণ করে দেখান যে ভালো হচ্ছে একটা সরল, অপ্রাকৃতিক এবং অসংজ্ঞায়িত গুণ। এইভাবে তিনি একটা যে নৈতিক পদ, এটার বিশ্লেষণ করে তার বিশ্লেষণী দর্শনের সূচনা করেন, ঠিক আছে। এই যে হচ্ছে তিনি বিশ্লেষণ বলতে মূলত সংজ্ঞায়ন করাকেই বোঝাচ্ছেন, ঠিক আছে। হচ্ছে তিনি বিশ্লেষণ প্রক্রিয়া শুরু করতে হবে কোনো একটা বিশেষ ধারণা বা অবধারণ দিয়েই, এবং এই বিশেষ অবধারণ বা ধারণার তিনি নাম কি দেন? এর নাম দেন হচ্ছে অ্যানালিসেন্ডাম বা অ্যানালাইসেন্ডাম বলতে পারেন। এই অ্যানালাইসেন্ডাম দিয়েই মূলত কি করতে পারে? এই বিশ্লেষণ, এই অ্যানালাইসেন্ডাম একটা বিশেষ ধারণা বা অবধারণ, এটা দিয়েই মূলত বিশ্লেষণের শুরু করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে কি তার মতে হচ্ছে যে ধারণার সুস্পষ্টতা প্রদান করাই বিশ্লেষণের মূল উদ্দেশ্য। তার মতে দর্শনের অনেক যে আছে কাজ, দর্শনের অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে বিশ্লেষণ হচ্ছে একটা কাজ। এবং তার বিশ্লেষণী চিন্তার আমরা সুস্পষ্ট প্রকাশ দেখতে পাই তার যে প্রিন্সিপিয়া এথিকা, যেটা 1903 সালে প্রকাশিত হয়। তিনি এখানে নৈতিক পথ ভালো বা গুড, এটাকে তিনি বিশ্লেষণ করেন, এর সংজ্ঞাদান সম্ভব কিনা এটা বিস্তারিত আলোচনা করেন। তার মতে কি ছিল? ভালো একটা সরল, অপ্রাকৃতিক এবং অসংজ্ঞায়িত একটা গুণ, ঠিক আছে। তাহলে মুর ছিলেন একজন সহজ বুদ্ধির দার্শনিক। তিনি কি করেন? ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু আছে এগুলোকেই তিনি তার হচ্ছে দর্শনের আওতায় আনেন। ইন্দ্রিয়াতীত যে বিষয়গুলো আছে সেগুলোকে তিনি অ্যাভয়েড করেন, ঠিক আছে। এবং 1910 থেকে 11-র মধ্যে তার প্রায় হচ্ছে 20টা বক্তৃতার সমন্বয়ে এই যে সাম মেইন প্রবলেমস অফ ফিলসফি নামে একটা গ্রন্থ প্রকাশিত হয়। এখানেই তার বিশ্লেষণী দর্শন আর যে আলোচনা সেখানে
এই যে গ্রন্থ সাম মেইনস প্রবলেম অফ ফিলোসফি এখানে পাওয়া যায়। দর্শনের বিষয়বস্তু কি, জড়বস্তুর জ্ঞান কিভাবে হয় এবং আসলে জড়বস্তুকে জানা যায় কিনা, এগুলো নিয়ে তিনি আলোচনা করেন। ঠিক আছে, এবং ফাইনালি তিনি বলেন যে যেটা ম্যাটার বা জড়বস্তুর এই জ্ঞান সম্পর্কে তিনি বলেন এটার আসলে কি প্রকৃত জ্ঞান হতে পারে না। বিশ্লেষণী ধারার আরেকজন দার্শনিক যিনি মূলত হচ্ছে উইটগেনস্টাইন, হ্যাঁ তিনি মূলত হচ্ছে রাসেল আর মুরকে অনুসরণ করেছেন। তার একটা বিখ্যাত গ্রন্থ আমরা আগেও জানলাম যখন আমরা যৌক্তিক দৃষ্টবাদ আলোচনা করেছি, যে ট্রাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। হ্যাঁ, তাহলে বিংশ শতাব্দী দর্শন চর্চায় বিশ্লেষণী দর্শনের স্বাক্ষর এই গ্রন্থ বহন করে। তাহলে বিশ্লেষণী দর্শন আর যৌক্তিক যে দৃষ্টবাদী দর্শন দুটোর মধ্যে বেশ ভালো পরিমাণের সাদৃশ্য আছে, মিল আছে, দুটো একই ধারণে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে যে উইটগেনস্টাইনকে আমরা মূলত দুই ভাগে পাই। মানে এই উইটগেনস্টাইনের যে দর্শন বা ফিলসফি, যে বিশ্লেষণী দর্শন, এটা মূলত যে এটার একটা ইনিশিয়াল স্টেজ আছে। তার ইনিশিয়াল স্টেজে কি পাই? ইনিশিয়াল স্টেজে মানে যখন তার যে এই যে গ্রন্থটা একটা লজিক ও ফিলোসফিকাস তিনি রচনা করেন, এই সময় তিনি ছিলেন তত্ত্ববিদ্যা বিরোধী, মানে অধিবিদ্যা বিরোধী। ঠিক আছে, এবং তিনি হচ্ছে রাসেল আর হচ্ছে মুর থেকে একজন ভিন্ন ধর্মী দার্শনিক ছিলেন। কারণ কি? কারণ হচ্ছে রাসেল আর মুর কিন্তু বিশ্লেষণী দার্শনিক হয়েও তারা অধিবিদ্যার বিরোধী ছিলেন না, কিন্তু উইটগেনস্টাইন তার দার্শনিক জীবনের ইনিশিয়াল স্টেজে অধিবিদ্যার বিরোধী ছিলেন। ঠিক আছে, কিন্তু এই যে ট্রাক্টেটাস লজিকো ফিলোসফিকাস এটার যে দর্শন, এটা হচ্ছে যেটা সেকেন্ড ফেজ, এটার কিন্তু তিনটা পর্যায় আছে। ফার্স্ট ফেজে আমরা কি দেখলাম? ফার্স্ট ফেজে দেখলাম যে হচ্ছে উইটগেনস্টাইন কি ছিলেন না, উইটগেনস্টাইন হচ্ছে অধিবিদ্যার হচ্ছে বিরোধী ছিলেন। সেকেন্ড ফেজে এসে কি হয়, এই যে হচ্ছে ভিয়েনা চক্র, তারপরে হচ্ছে রুডলফ কার্না, তারপরে ব্রিটিশ দার্শনিক এজে এয়ার, এনারা কি করলেন, এই যে হচ্ছে উইটগেনস্টাইনের যে হচ্ছে ট্রাক্টেটাস লজিকো ফিলোসফিকাস এটাকে কেন্দ্র করেই তাদের যে হচ্ছে যৌক্তিক দৃষ্টিপাত এটাকে আরো হচ্ছে ডেভেলপ করেন। এবং তারা হচ্ছে কি করেন, অধিবিদ্যাকে তারা কি করেন, অর্থহীন, হ্যাঁ, বা অন্তঃসার শূন্য হিসেবে তারা হচ্ছে কি প্রমাণ করেন। ঠিক আছে, এবং তারা এই যে মেটাফিজিক্স বা হচ্ছে অধিবিদ্যাকে মেটাফিজিক্স না বলে এটাকে মেটা সায়েন্স বা কি মেটা ল্যাঙ্গুয়েজ বলাটাই শ্রেয়, এই বক্তব্য রাখেন। এখন বিশ্লেষণী দর্শনের আরেকটা দল আছে, এটা হচ্ছে তৃতীয় দল। এটা কি? এটা মূলত হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনের হচ্ছে উইটগেনস্টাইন। মানে উইটগেনস্টাইন কিন্তু পরে আরেকটা গ্রন্থ যেটা তিনি লেখেন সেটার নাম দেন হচ্ছে কি ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। এই ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে তিনি যে দর্শন আমরা দেখতে পাই, এটা তার যে ইনিশিয়াল স্টেজের যে দর্শন, মানে হচ্ছে উইটগেনস্টাইনের শুরুর জীবনের যে দর্শন, এখান থেকে কিছুটা ভিন্নতা এখানে আমরা দেখতে পাই। এখানে মূলত তিনি এই যে তার যে হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, তিনি মূলত কি অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিলোসফির সূচনা করেন। ঠিক আছে, এখানে এসে তিনি বলেন যে বাক্যের অর্থ অন্বেষণ বা অর্থ বিশ্লেষণ নয়, বরং কোন প্রেক্ষিতে বাক্যটি ব্যবহার করা হলো এটাই হচ্ছে যাচাই করাই দর্শনের কাজ। তো সোজা বাংলায় খুব সহজ ভাষায় বলতে গেলে উইটগেনস্টাইন তার শুরুর জীবনের যে দর্শন সেখানে তিনি একটা গ্রন্থথন লেখেন, কি সেটার নাম ছিল ট্রাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। সেখানে তিনি কি করেন, অধিবিদ্যাকে স্বীকার করেন না, অধিবিদ্যাকে অর্থহীন হচ্ছে প্রমাণ করেন। সেটাই মূলত যৌক্তিক দৃষ্টবাদীদের মূল ভিত্তি হিসেবে গণ্য হয়। এবং তার জীবনের শেষ দিকে সে তার দর্শনের শেষ সময়ে আরেকটা গ্রন্থ লেখেন যে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন। এখানে কিছুটা ভিন্ন মত আমরা দেখতে পাই। এখানে তিনি অনেকটাই হচ্ছে রাসেল আর হচ্ছে মুরের অনুসরণ করেন এবং তিনি এখানে বলেন যে বাক্যের অর্থ বিশ্লেষণ নয়, বরং কি বাক্যটা আসলে কোন সিচুয়েশনে কোন প্রেক্ষিতে হচ্ছে ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে জাজ করা, এটা যাচাই করা, এটা ভেরিফাই করাই হচ্ছে দার্শনিকদের কাজ। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম যে হচ্ছে এখানে মূলত দেখলাম উইটগেনস্টাইনের যে হচ্ছে তার যে দার্শনিক জীবন এটা দেখলাম। এখানে আরেকজন হচ্ছে গিলবার্ট রাইল হচ্ছে তার একটা বিখ্যাত গ্রন্থ আছে দ্য কনসেপ্ট অফ মাইন্ড। এখানেও তিনি হচ্ছে বিশ্লেষণী যে দর্শন এটা নিয়ে তিনি আলোচনা করেন। তিনিও একজন বিশ্লেষণী দার্শনিক, গিলবার্ট রাইল। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা আসি বাংলাদেশি। এখন বাংলাদেশি যে বিশ্লেষণী দার্শনিক
বাংলাদেশে কেউ কি আছে যিনি বিশ্লেষণী দর্শন নিয়ে হচ্ছে মোটামুটি ভালোভাবে আলোচনা করছেন বা এই সংক্রান্ত কিছু বইটই লিখছেন? এর মধ্যে অন্যতম হচ্ছে অধ্যাপক ডক্টর আব্দুল মতিন। ঠিক আছে, তিনি মূলত হচ্ছে এই যে ওয়েস্টার্ন যারা হচ্ছে অ্যানালিস্ট ছিল, স্ট্রসন, অস্টিন, এনাদের হচ্ছে মত নিয়ে তিনি হচ্ছে গবেষণা করেন। এবং এই যে তার যে হচ্ছে দর্শন চর্চা, তারপর গ্রন্থ, তারপরে হচ্ছে তার যে মত, তার যে বিশ্লেষণী দর্শন, এটা তিনি একটা হচ্ছে বইয়ের মাধ্যমে প্রকাশ করেন, যে বইটার নাম হচ্ছে যুক্তির আলোকে। তাহলে তিনি একজন বাংলাদেশি বিশ্লেষণী যদি দার্শনিকের নাম বলতে হয়, সেখানে অধ্যাপক ডক্টর আব্দুল মতিন স্যারের নাম আসবে। আমরা মূলত আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এখন দেখব এখানে কিছু এমসিকিউ, আমরা আমাদের আলোচনা যে আলোচনাগুলো করলাম এখান থেকে কিছু এমসিকিউ আমরা হচ্ছে প্র্যাকটিস করব। প্রথমে আসে নাকি ক্রোচে বা হচ্ছে বেনেদিতো ক্রোচে, তিনি কোন ধারার দার্শনিক? তো ক্রোচে মূলত একজন নব্যভাববাদী ধারার দার্শনিক। তারপরে দ্য ফিলোসফি অফ স্ট্রিট, এই গ্রন্থটা কার লেখা? ফিলোসফি অফ স্ট্রিট, এটা লিখেছেন হচ্ছে বেনেদিতো ক্রোচে। ব্রাটলি কোন ধারার নব্যভাববাদী? ব্রাটলি একজন হচ্ছে ব্রিটিশ ধারার নব্যভাববাদী, জার্মান বংশোদ্ভূত, কিন্তু তিনি হচ্ছে একজন হচ্ছে ব্রিটিশ ফিলোসফার। তারপরে স্পিরিট অফ মডার্ন ফিলোসফি, এই গ্রন্থটা লিখছেন কে? জোসিয়া রয়সে, তিনিও একজন হচ্ছে নব্যভাববাদী, কিন্তু আমেরিকান ধারার নব্যভাববাদী হচ্ছে জোসিয়া রয়সে। অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটি, এটা কে লিখছে? এটা লিখছে ব্রাডলি, ব্রাডলি লিখছে অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটি। দ্য রিফিউটেশন অফ আইডিয়ালিজম, এটা একটা প্রবন্ধ, এটা কে লিখছে? এটা লিখছে মূলত মুর কি করছে? এই রিফিউটেশন অফ আইডিয়ালিজমে ভাববাদের খণ্ডন করেছেন। সান্তায়ানা, তিনি কোন দেশের দার্শনিক? জর্জ সান্তায়ানা মূলত কোন ধারার? জর্জ সান্তায়ানা আমেরিকান, কিন্তু তিনি কোন ধারার দার্শনিক? তিনি হচ্ছে নব্য বিচারমূলক বাস্তববাদ ধারার, নিওক্রিটিক্যাল রিয়েলিজম ধারার একজন দার্শনিক। লজিক্যাল অ্যাটমিজমের প্রবক্তাকে? লজিক্যাল অ্যাটমিজমের বা যৌক্তিক পরমাণুবাদের প্রবক্তা হচ্ছে রাসেল। দ্য কনকুইস্ট অফ হ্যাপিনেস, এটা কার লেখা? এটাও বার্ট্রান্ড রাসেলের লেখা। দ্য প্রিন্সিপি এথিকা, এটা কার লেখা? এটা মূলত জি মুরের লেখা। প্রিন্সিপি এথিকা 1903 সালে মূলত হচ্ছে প্রকাশিত হয়। তারপরে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন, এটা কে রচনা করেন? এটা রচনা করেন উইটগেনস্টাইন। বাংলাদেশি বিশ্লেষণী ধারার দার্শনিকের যদি আমরা কে একটু আগে আমরা পড়লাম, অধ্যাপক আব্দুল মতিন স্যার, বাংলাদেশি বিশ্লেষণী ধারার দার্শনিক। ম্যারেজ এন্ড মোরালস, এটা কার লেখা? এটা হচ্ছে বার্ট্রান্ড রাসেলের লেখা একটা গ্রন্থ। এটা হচ্ছে এখানে হবে কনসেপ্ট, দ্য কনসেপ্ট অফ মাইন্ড, এটা কার লেখা? এটা হচ্ছে গিলবার্ট রাইলের লেখা। তো বলছে যে নব্যভাববাদী যে দার্শনিক ছিলেন বেনেদিতো ক্রোচে, তার আধ্যাত্মিক জীবনের কার্যাবলীকে তিনি কয় ভাগে ভাগ করছেন? তিনি আধ্যাত্মিক জীবনের কার্যাবলীকে মূলত 2 ভাগে ভাগ করেছেন। তো আজকের আলোচনা মূলত এখানেই শেষ। আর এখানে যে আমি আলোচনার আজকের যারা যে ফিলোসফিক্যাল যে থিওরিজ গুলো আলোচনা করেছি, তারপরে হচ্ছে দার্শনিকদের বইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে আমরা মূলত আমি যে সোর্স গুলো ব্যবহার করেছি, এখানে সোর্স গুলো দেওয়া আছে। এখানে সম্পূর্ণ নামটা দেওয়া নাই, হচ্ছে লেখকের নামটা হচ্ছে মিস আউট হয়ে গেছে, ঠিক আছে রে? অতুল রশিদ, যেমন হচ্ছে এগুলোত্তর দর্শন, দ্য চিফ কারেন্ট অফ কন্টেম্পোরারি ফিলোসফি, ডিএম দত্তর, দর্শনের কথা আব্দুল বারী, সমকালীন পাশ্চাত্য দর্শন হচ্ছে রূপরেখা, এটা লেখক হচ্ছেন সৈয়দ কমরুদ্দিন হোসাইন, দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বার্ট্রান্ড রাসেল, তারপর ব্রিটানিকা, স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি। এগুলোই মূলত আমি সোর্স হিসেবে হচ্ছে ব্যবহার করেছি। আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান, এগুলো থেকে আপনারা জানতে পারেন। তো এতক্ষণ ধরে আজকের এই ক্লাসটি শোনার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পরিশ্রম সার্থক হোক। আসসালামু আলাইকুম।